ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। সূচনা পর্ব। সারিকা হোসাইন নিবন্ধিত থাকার চিহ্ন। নগ্ন পিঠে ধবধবে সাদা বিছানায় উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নামকরা শিল্পপতি মির্জা সাদাফ শাহিরের একমাত্র পুত্র আবৈয়াজ শাহির যুবরাজ। তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশালাকা এক ঈগলের হিংস্র কালারফুল ট্যাটু। সাথে গলা পেঁচিয়ে রাখা বিভৎস এক ড্রাগন স্নেকের ভয়ানক কালো ট্যাটু। দেখে মনে হচ্ছে ঈগলটি সাপটিকে শিকারের জন্য হা করে আছে। উন্মুক্ত লোমহীন ফর্সা পিঠটি কাটাকাটি আর নীলচে জখমের দাগে বিভৎস রূপ ধারণ করেছে। দৃশ্যমান কাটা দাগগুলো কোনোটা পুরনো, আবার কোনোটা দগদগে, আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে। জিম করা পেটানো শরীরের দাগগুলো খুবই বেমানান ঠেকেছে। যুবরাজের জন্ম বাংলাদেশে হলেও শৈশব কৈশোর দুইই কেটেছে বিদেশের মাটিতে। সাদাফ শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র 5-এর ঘরে। তখন মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেতে হয় সাদাফ শাহিরকে। এত অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মা মা করে কাঁদতে থাকত। কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ত। বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারত না। একদিকে ভালোবাসার স্ত্রী বিয়োগ, অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাটি। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে নিরুপায় হয়ে হুহু করে চোখের জল ফেলতেন সাদাফ শাহির। ব্যবসায় নাকি নিজের ছেলে, কোনটা রেখে কোনটা সামলাবেন দিশাই যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাফ শাহির। শেষমেশ উপায় না পেয়ে লস অ্যাঞ্জেলসে বসবাসরত নিজের ছোট বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে। এদিকে সামিনা ছিলেন নিঃসন্তান। প্রভাব প্রতিপত্তি সবকিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা ঠুকে কাঁদতেন সামিনা। কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি। সাদাফ শাহির যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন, ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন। কোনো প্রকার কষ্ট পৌঁছাতে না দিয়ে নিজের সবটুকু ঢেলে মাতৃ ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে। এই 28 বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মা আর কে তার ফুপি। সামিনার স্বামী আদনান শাহিল বছর 10 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আদনান শাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন। স্বামীহীন বিদেশ বাড়ি সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণাদায়ক কুঠুরি মনে হতো। তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে। সাদাফ শাহির আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতেই থাকেন। সাদাফ শাহির কখনো চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক। তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলে সৎ, পরোপকারী, ভালো চরিত্রের অধিকারী হবে। কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হেরে গিয়েছেন। নবনীতাকে দেয়া কথা তিনি বোধ হয় রাখতে পারেননি। নিজ কক্ষে বিছানার উপর এলোমেলো হয়ে বেঘোরে ঘুমাচ্ছে যুবরাজ। বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। কক্ষটির একটা সাইড কিছু ইনডোর প্লান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইজ বেড, একটা বেড সাইড টেবিল, একটি ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রোব। ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প আর কিছু লাঠি সোঠা দিয়ে ঠাসানো। বিশালাকা জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁকফোকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। বাগান বাড়ির মতো দেখতে বৃহতাকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় গড়েছেন সাদাফ শাহির যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক, মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না। যার কারণে কক্ষে আলো না থাকলে রাত কি দিন কিছুই অনুমান করা যায় না। বেড সাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নীরবতা বিলীন করে ভো ভো শব্দ তুলে কাঁপতে থাকল। অসময়ে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুঁচকে দুই পাশ থেকে দুটো বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল যুবরাজ। কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বুঝে? শব্দ থেমে যেতেই যুবরাজ ফিচেল হেসে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল। কিন্তু ফোনটি দ্বিতীয় দফায় আবার শব্দ তুলে কেঁপে উঠল। ঘুমের রেশ কেটে মুহূর্তেই যুবরাজের শিরা উপশিরায় তেজের দমক বয়ে গেল। অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল। কোমর পর্যন্ত জড়ানো কাঁথাটিকে সজোরে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল। ততক্ষণে আবারও ফোনের লাইন কেটে গিয়েছে। মুখে বিশ্রী গালাগাল উচ্চারণ করে চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিয়ে আননোন নম্বর দেখে মেজাজের পারদ আরও 2 ধাপ চটে গেল।
নম্বরটি কার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগল। পরিচিত কারো নম্বর মনে হলো না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটি ডায়াল করতেই ওপাশ থেকে সুমধুর কণ্ঠে উত্তর এলো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। যুবরাজ লাইন কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি দিয়ে নীরবে বসে রইল। রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। সারা রাত তার 1 মিনিটের জন্যও ঘুম হয়নি। ভোর রাত্রের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে। এখন সকাল 6টা বাজতে আরও 2 মিনিট বাকি। এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগলো এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর? যুবরাজ যতক্ষণ না তার কলিজা খুবলে বের করে আনতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্তি নিদ্রায় যেতে পারবে না। মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবন্ধ করল। কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদওয়ান এর নম্বর ডায়াল করে কানে তুলল। প্রথমবারের রিং রায়াফ তুলল না। এতে যুবরাজের রাগ আকাশচুম্বী হল। মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল লাগালো। লাইন কেটে যাবে এরকম শেষ মুহূর্তে রায়াফ কিছুটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করতেই গমগমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠল, একটা নম্বর দিচ্ছি এক্ষুনি, এর ছবি সহ সকল ইনফরমেশন চাই। রায়াফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ঘুমুচ্ছি ব্রো। ঘুম থেকে উঠে দেই, চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আর আমার ঘুমুতে কষ্ট হচ্ছে। এখন বল কোনটা আগে, তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা? ঘটনা বেগতিক বুঝতে পারল রায়াফ। ধরফর করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসল। হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল, নম্বর দে আর আমাকে 5 মিনিটস টাইম দে। যুবরাজ খট করে লাইন কেটে দিয়ে রায়াফের নম্বরে এসএমএস পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় চিত হয়ে শুয়ে মাথার পেছনে 2 হাত রেখে পায়ের উপর পা তুলে সমানে নাচাতে লাগলো আর ভাবতে লাগলো, যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই 7 সকালে তার শাস্তি কিভাবে দেব আমি? কুপিয়ে পিস পিস করে লবণ ভরে নাকি 1 মাস বিভিন্ন টর্চারের উপর রেখে তাকে না ঘুমুতে দিয়ে? যুবরাজের চিন্তায় ভাটা পড়ল মেসেজের টুং শব্দে। ধূর্ত শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছো মেরে নিজের ফোন হাতে তুলে লক ছাড়িয়ে রায়াফের মেসেজ ওপেন করল যুবরাজ। মুহূর্তের ব্যবধানে রাগের পারদ জিরো হয়ে গেল। চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিসই পাওয়া গেল না। টনটনে মাথা ব্যথাটা নিমিষেই গায়েব হয়ে শরীর মন দুটোই প্রশান্তিতে ভরে গেল। বার দুয়েক ফাঁকা ঢুক গিলে শুষ্ক গলাটা ভেজানোর চেষ্টা করল যুবরাজ। কিন্তু গলাটা ভেজার পরিবর্তে চৈত্র মাসের খরায় ফেটে যাওয়া চৌচির ভূমির ন্যায় দ্বিগুণ শুষ্ক হয়ে উঠল। মুহূর্তেই পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের। হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জানালার পর্দা সরিয়ে রুম আলোকিত করে দিল যুবরাজ। তবুও তার অস্থিরতা কোনোভাবেই কমছে না। এসির পাওয়ার 19। সাধারণত এই টেম্পারেচারে শীত অনুভূত হবার কথা। কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভিজে জপজপে অবস্থা। নিজের অস্থিরতা কমাতে দ্রুত বেলকনির দরজা খুলে দৌড়ে বৃহতাকার খোলা বেকনিতে এসে দাঁড়ালো যুবরাজ। এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল, হম্ম, এবার একটু ভালো লাগছে। এত ভোর বেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধ রূপ দেখেনি বললে ভুল হবে, বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি। ফুরফুরে ঠান্ডা উত্তীর্য সমীরণ সাথে পূব আকাশে লাল টকটকে সূর্যের আভা ছড়ানো দৃশ্য সবকিছুই যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করল। ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান এলোমেলো চকলেট রঙা চুলগুলো এলোপাতাড়ি উড়িয়ে দৃষ্টি সীমানা অবরোধ করতে চাইছে। যুবরাজ 2 হাতের সাহায্যে ব্যাকব্রাশের মতো করে চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হল। কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না। যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে সে যেই সৌন্দর্য উপভোগ করছে সেই সৌন্দর্য পৃথিবীতে আর দ্বিতীয় সৃষ্টিই হয়নি। বেহা মন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল। নিজের মনের উপর নিজেরই নিয়ন্ত্রণ খাটছে না যেন। নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ। লাজুক হেসে ফোন হাতে তুলে রায়াফের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসল। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, যুবরাজ সব সময় দুটো জিনিসের লোভ এড়িয়ে গিয়েছে। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। টাকা আর নারী দুটোই এই মির্জা আবৈয়াজ শাহীর যুবরাজকে ধরা দিয়েছে স্বেচ্ছায়। যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি।
কিন্তু তোমাকে যেকোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবে। নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সুইটহার্ট। এবার সামলাও আমাকে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 2। সারিকা হোসাইন। কি ব্যাপার রাজ্য? তোমাকে যেই নম্বরটা দিয়েছিলাম সেটার সম্পর্কে খোঁজ নিয়ে অফিসে ডাটা সাবমিট করনি কেন? সোয়াট টিম কমান্ডারের ভারিক্কি আওয়াজে থতমত খেল রেহনুমা রাবাব রাজ্য। নিজেকে স্বাভাবিক রেখে কম্পিউটারে কিছু সার্চ করতে করতে অফিসারের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলে উঠল। সারা রাত চেষ্টা করার পর ভোর রাত্রের দিকে আমি তার ফোন খোলা পেয়েছি স্যার। দুই বার কল করেও কোন রেসপন্স পাওয়া যায়নি। এদিকে আমার মোবাইলের ব্যাটারি ডেড হয়ে যাওয়ায় আপনাকেও কোনো ইনফরমেশন দিতে পারিনি। কিন্তু আমি অফিসে এসে ডেটা চেক করে দেখেছি আপনি যেই নম্বর আমাকে দিয়েছেন তাতে একটা ডিজিট ভুল ছিল। আমি সারা রাত রং নম্বরের পিছনে ঘুরেছি স্যার। জুনিয়র অফিসারের মুখের এমন কড়া কণ্ঠ ঠিক হজম হলো না কমান্ডার বেনজির আশফির। নিজেকে বিজ্ঞ জাহির করতে নিজের ড্রয়ার থেকে ক্রিমিনাল লিস্ট বের করে নিজের সেন্ড করা নম্বর আর কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর কাটায় কাটায় মিলিয়ে নিলেন। নিজের ভুল চোখে পড়তেই ক্রিমিনাল পেপার ড্রয়ারে পুরে গলা খাকরি দিয়ে বলে উঠলেন, নম্বরে যে ডিজিট ভুল আছে এটা তোমার তখনই বলা উচিত ছিল যখন তোমাকে নম্বর সেন্ড করেছি। ক্রিমিনাল লিস্ট না দেখে কিভাবে জানবো স্যার যে নম্বর ভুল আছে? অবাক হয়ে জানতে চাইল রাজ্য। মেয়েটির অত্যাধিক সাহস দেখে চোখ মুখ কুঁচকে গজ গজ করতে করতে কম্পিউটারের সামনে বসে পড়লেন বেনজির আশফি। যেই কমান্ডার এর ভয় সোয়াটের পুরো টিম মাথা ঝুঁকিয়ে থাকে সেখানে এই মেয়ে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। এই অফিসারকে একটা উচিত শিক্ষা দেব আজকে। মনে মনে সিদ্ধান্ত নিলেন কমান্ডার বেনজির। যেই ভাবনা সেই কাজ। নিজের ঠাট বজায় রাখতে গড়গড় করে বলে উঠলেন, আজকের দিনের মধ্যে এই ক্রিমিনাল এর সকল ইনফরমেশন তুমি একাই জোগাড় করবে। কারো হেল্প নিতে পারবে না, এমনকি তোমার সহকারী এনিরও না। কমান্ডারের এমন কথায় রাজ্য যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবতে লাগল, উনার সাথে কিসের শত্রুতা আমার? সারাক্ষণ এভাবে পিছে লেগে থাকে। সুযোগ পেলে ঠিক একদিন ব্যাটা তোর ঘাড় মটকে দেব দেখিস। কি হলো, বসে বসে কি ভাবছ? এখনো যাচ্ছ না কেন? কমান্ডারের উঁচু ধমকে নড়েছে উঠল রাজ্য। মুখে স্মিত হাসি ঝুলিয়ে বোকার মতো হে হে করে হেসে বলে উঠল, যাচ্ছি স্যার যাচ্ছি। বলতে বলতে নিজের কম্পিউটার অফ করে প্রয়োজনীয় ওয়েপন নিয়ে অফিসের বাইরে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে বাইক স্টার্ট দেবার আগেই পেছনে থেকে ডেকে উঠল এনি। রাজ্যের দিকে তাকিয়ে জিজ্ঞাসু হয়ে জানতে চাইল, এই অসময়ে সিভিল ড্রেসে কোথায় যাচ্ছিস তুই? মাথার হেলমেট পরতে পরতে এনির দিকে অসহায় চোখে তাকিয়ে রাজ্য বলে উঠল, হাইড এন্ড সিক খেলতে যাচ্ছি। আমিও যাব তোর সাথে, দাঁড়া। বলেই এনি বাইকে উঠার জন্য উদ্যত হল। যেতে পারবি না, খারুস কমান্ডার আমার সাথে তোকে এলাও করবে না। বলেই বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে এনির দৃষ্টির সীমানা থেকে ধুলো উড়িয়ে চলে গেল রাজ্য। রাজ্যের যাবার পানে তাকিয়ে ফুস করে শ্বাস ছেড়ে অফিসে ঢুকে পড়ল এনি। জানতে পেরেছিস সেদিন রাতে কে হামলা করেছিল আমার উপর? প্রশ্নটি করে রায়াফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবরাজ। নিজের হাতের ট্যাব ঘেটে একটা ছবি সহ কিছু ইনফরমেশন বের করে যুবরাজের দিকে ট্যাবটা এগিয়ে দিয়ে রায়াফ বলে উঠল, এই ব্যক্তি তোকে গুলি করে মারতে চেয়েছিল সেদিন। সে একজন পেইড কিলার। শুধু তাই নয়, শহরের যত ধরনের খুন আর গুম আছে তার অর্ধেক এই ব্যক্তিই করে থাকে। মোহাম্মদপুর থানাতেই তার নামে 46টি গুম আর খুনের কেস রয়েছে। এখন পর্যন্ত পুলিশ তাকে ধরতেই পারেনি। কেন ধরতে পারেনি? এটা কি পুলিশের ব্যর্থতা নাকি কোনো ভীতি থেকে তাকে ধরছে না? যুবরাজ রায়াফের দিকে প্রশ্ন ছুড়ে নিজের গায়ের শার্টের হাতা ফোল্ড করার দিকে মনোযোগ দিল। রায়াফ কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, উনার পিছনে বড় বড় মানুষের হাত আছে। সবাই তাকে শেল্টার দিয়ে পুষে রেখেছে। এজন্য পুলিশ কোনোভাবেই তার নাগাল পাচ্ছে না। হাতের ঘড়ি পড়তে পড়তে যুবরাজ বলে উঠল, চল আমার সাথে। রায়াফ ট্যাব ব্যাগে পুরতে পুরতে বলে উঠল, কোথায়? বড় বড় হাত কাটতে। কথাটি বলেই মুখে কাঠিন্য ভাব এনে পিছনের দিকে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে গটগট করে হাঁটা দিল যুবরাজ। শহরের নামকরা একটি বিশাল শপিং মল এর সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। বৃহতাকার এই 8 তলা বিশিষ্ট শপিং মলটি উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে ফোঁস করে শ্বাস ছেড়ে মাথার হেলমেট খুলে বাইকে রেখে ভেতরে ঢোকার জন্য পা বাড়াল সে।
চেকিং পয়েন্টে সিকিউরিটি গার্ড তার কাঁধের ব্যাগ চেক করতে চাইলে প্যান্টের ব্যাক পকেট থেকে নিজের আইডি কার্ড বের করে সামনে মেলে ধরতেই সিকিউরিটি ভীত কণ্ঠে বলে উঠল, সরি ম্যাম। চোখে কালো রোদ চশমা লাগিয়ে অনুসন্ধিৎসু হয়ে এদিক সেদিকে তাকাতে তাকাতে স্কেলটরে উঠে দাঁড়ালো রাজ্য। হাত ঘড়িতে সময় দেখে জাতীয় শব্দ উচ্চারণ করে নিজের প্ল্যান সাজাতে মাথা নিচু করে ভাবতে লাগল। চলন্ত সিঁড়ি ধরে পুরাতন মোবাইল যেখানে বেচাকেনা হয় সেখানে ছুটে চলল রাজ্য। একটি দোকানে গিয়ে হাতে থাকা ছবি দেখিয়ে বলে উঠল, এই ফোনটি এখানকার কোন দোকান থেকে নেওয়া হয়েছে? ফোনটি দেখেই দোকানের কর্মচারী ছেলে দুটো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল। তাদের মুখের হঠাৎ পরিবর্তন দেখেই রাজ্য বলে উঠল, কোন দোকানের ফোন এটা? ভীত ছেলে দুটো আঙুলের ইশারায় পাশের দোকান নির্দেশ করতেই রাজ্য আর বাক্য খরচ না করে সেই দোকানটিতে গিয়ে বলে উঠল, কে কিনেছে এই ফোনটি? দোকানে মাঝবয়সী পাঞ্জাবি টুপি পরিহিত এক লোক রাজ্যের হাতের ছবি দিকে তাকিয়ে কঠিন বিরক্তি নিয়ে বলে উঠল, এই ফোন আমার দোকানের না। আর বেশি ক্যাচাল না কইরা ভালোয় ভালোয় কাইটা পড়েন। লোকটির কথা শুনে রাজ্য ফিচেল হেসে বলে উঠল, কেটে পড়ার হিসেব পড়ে আগে বলুন কে কিনেছে এই ফোন? লোকটি চোখ মুখ কুচকে বিরক্তি ভাব দেখিয়ে বলে উঠল, অখন নামাজের টাইম, আপনি সরেন এইখান থেইকা। রাজ্য বুঝে গেল সোজা আঙুলে ঘি উঠবে না এখানে। দ্রুত ব্যাগ থেকে হেকলার ভিপি 9 পিস্তল বের করে লোকটির কপাল বরাবর তাক করে তেজি কণ্ঠে বলে উঠল, হু বট দিস মোবাইল ফোন? এবার লোকটির মাঝে কিছুটা আতঙ্ক পরিলক্ষিত হল। দুই হাত উপরে তুলে ধীর কণ্ঠে বলে উঠল, ম্যাডাম আমরা শুধু পুরান মোবাইল কেনা বেচা করি। দোকানে এই মোবাইলটা সবচেয়ে পুরান মডেলের ফোন আছিল। শুধু তাই না, সাথে একটা সিমও আছিল। কিছুদিন আগে কিছু ছেলেপেলে আইসা জোরপূর্বক এই ফোনটা নিয়ে গেছে। আমরা তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলছিল, আমরা কালা মানিকের লোক। এই ফোন কালা মানিকের কাজের জন্য আমরা নিচ্ছি। আপনি তো জানেন ওই লোক কত ভয়ঙ্কর। লোকটির কপাল থেকে পিস্তল সরিয়ে রাজ্য বলে উঠল, আপনি কখনো সচক্ষে কালা মানিককে দেখেছেন? লোকটি রাজ্যের প্রশ্নের জবাবে ভীতিমিশ্রিত কণ্ঠে উত্তর দিল, ওই কালা মানিক যারে খুন করে সে ছাড়া আর কেউ কোনো দিন তারে নিজ চক্ষে দেখে নাই ম্যাডাম। লোকটির কথায় রাজ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ফোনটিতে যেই সিম ছিল সেই সিমের মালিক বছর 2 আগেই গত হয়েছেন পুলিশের এনকাউন্টারে। কারণ লোকটি ছিলেন একজন দাগী আসামি। প্রশাসনের উপর মহল থেকে অর্ডার ছিল তাকে দেখা মাত্র সরাসরি ক্রসফায়ার করার। লোকটির ব্যবহৃত ফোন আর সিম দুটোই পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে বিভিন্ন ইনফরমেশন এর তাগিদে। সব কিছু পাওয়া গেলেও সেই সময় লোকটির ব্যবহৃত সিম সমেত মোবাইলটি মিসিং ছিল। এত দিন পরে এই কালা মানিক কিভাবে বেছে বেছে এই ফোনটিই খুঁজে বের করল? কি রহস্য এখানে? লোকটির সাথে কালা মানিকের কোনো যোগসূত্র নেই তো? সারা রাতের নির্ঘুম আর ডিউটির প্রেসারে মাথা টনটন করে উঠল রাজ্যের। কোনোমতে মাথা চেপে ধরে সেই দোকান থেকে প্রস্থান নিয়ে পায়ে চলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তার রুফটপে ওঠা অত্যন্ত জরুরি। গোয়েন্দা ইনফরমেশন মোতাবেক শপিং মল এর অপোজিট সাইডে যেই 9 তলা বিশিষ্ট লাক্সারি হোটেলটি রয়েছে তার 8 তলায় দক্ষিণ পাশের যেকোনো একটি রুমে কালা মানিক রয়েছে। পুলিশ যতটুকু অনুসন্ধান করেছে সেই মোতাবেক নাম কালা মানিক হলেও লোকটি ধবধবে ফর্সা, শক্তপোক্ত গোফওয়ালা মাঝবয়সী একজন ব্যক্তি। রাজ্য মাথা নিচু করে হাঁটতে হাঁটতে হঠাৎই কিছুর সাথে ধাক্কা খেয়ে চোখ মেলে উপরে তাকায়। সামনে দাঁড়ানো অদ্ভুত রকমের সৌন্দর্যে ভরপুর বিশালাকা সুঠামদেহী সুপুরুষ দেখে রাজ্য কিছুটা ভড়কে গেল। এরকম যুবকের দেখা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। হাতে, কপালে ব্যান্ডেজ লাগানো, লাল টকটকে ঠোঁট দুটোর মাঝখানে জ্বলন্ত সিগারেট ঠাসানো। চোখের দৃষ্টি গোলকধাঁধার ন্যায়। এ ধরনের দৃষ্টি দিয়ে যে কাউকে মুহূর্তেই হিপনোটাইজ করা যায়। ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। বুকের কাছে শার্টের বাটন খোলা থাকার দরুন গলার কাছে ভয়ঙ্কর এক সাপের লকলকে জিভ বের করা হা করানো ট্যাটু দেখেই যে কারো শরীর শিউরে উঠতে বাধ্য। যুবকের এমন আলাদা শিহরণ জাগানো সৌন্দর্যে মুগ্ধ হবার বদলে আশ্চর্য হয়ে নিজেকে সামলে সরে দাঁড়ালো রাজ্য। এরপর বিনয়ের সাথে মিহি কণ্ঠে বলে উঠল, আম এক্সট্রিমলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাটি বলেই রাজ্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। এদিকে সুপুরুষ যুবক ভ্রু কুঁচকে নিয়ন্ত্রণহীন রাগ নিয়ে সামনে দাঁড়ানো মানবীর দিকে নজর দেয়। মুহূর্তেই ঠোঁট প্রশস্ত হয়ে রাগ পানি হয়ে আপনা আপনি কণ্ঠ থেকে নির্গত হয় আবেশ জড়ানো বাক্য, সুবহানাল্লাহ।
রাজ্যের যাবার পানে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের হৃদযন্ত্রের হার্টবিট মিস করে এই পাশের পুরুষ। পাশে দাঁড়ানো রায়াফ সবকিছু পর্যবেক্ষণ করে গলা খাঁকরি দিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এভাবে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছিস কেন? কোনো প্রবলেম হচ্ছে? মরে যাচ্ছি বন্ধু। এই ঘাতকিনী আমাকে ঘায়েল করেছে। যুবরাজের মুখে এমন উদ্ভট বাণী শুনে রায়াফ ফিক করে হেসে উঠল। তবুও যুবরাজের মধ্যে কোনো হেলদোল লক্ষিত হল না। রায়াফ দ্বিতীয় দফায় বাহুতে পাঞ্চ মেরে বলে উঠল, যেটা করতে এসেছিস সেটা করবি না? নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করবি? যুবরাজ বুকে হাত রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় বলে উঠল, তোর ভাবির সৌন্দর্য দর্শনের উসিলায় হামলাকারীর জান আমি ভিক্ষা দিয়ে দিলাম ব্রো। রায়াফ যুবরাজের কথার আগা মাথা না বুঝে যুবরাজকে টেনে এক কর্নারে এনে দাঁড় করিয়ে চাপা কণ্ঠে বলে উঠল, এসব কি বলছি সেখানে এভাবে জোরে জোরে? মেয়েটাকে তুই জানিস? হুঁশ ফিরল যুবরাজের। রায়াফের কথার প্রত্যুত্তর না করে ভরাট কণ্ঠে বলে উঠল, মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়ে গিয়েছে ব্রো। চল চুর ধরে আনি। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৩। সারিকা হোসাইন। ৮ তলা বিশিষ্ট শপিং মলটির খোলা ছাদের একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজ্য। মধ্য আকাশের সূর্যটা তীর্যকভাবে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে। রোদের উত্তাপে মাথা ফেটে যাবার উপক্রম। চারদিক থেকে এলোমেলো হয়ে আসা বাতাস যদিও কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু চোখ মেলে পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। সূর্যের বেগুনি রশ্মির কারণে আপনা আপনি চোখ বন্ধ হয়ে যাবার উপক্রম। রোদ থেকে কিছুটা স্বস্তি পাবার জন্য রাজ্য পরনের প্যান্টের বেল্ট লুপ এর সাথে গুজে রাখা কালো রোদ চশমা চোখে দিয়ে মাথায় একটা ক্যাপ পরে কাঁধের ভারী বেগটি নিচে নামিয়ে রাখল। এরপর অপোজিট সাইডের বিল্ডিংটির দিকে তাকিয়ে দক্ষিণ পাশের সমস্ত দরজা জানালা পরখ করে নিল। দক্ষিণ পাশের ৮ তলার সাইড জুড়ে 7টি জানালা আর 4টি দরজা রয়েছে। তড়িঘড়ি করে রাজ্য ব্যাগের চেইন খুলে সোয়াট টিমের জন্য বরাদ্দকৃত ব্যারেট M82 রাইফেল বের করে, তাতে ক্লিপ, গ্রিপ, বুলেট এবং টেলিস্কোপ সেট করে রাইফেল স্ট্যান্ডের সহিত রেলিংয়ের উপর দাঁড় করালো। শকুনের মতো নিখুঁত চোখে স্কোপ ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটি জানালা বরাবর তাক করে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। একে একে 7টি জানালা দরজা খুঁজেও সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। নিরাশ হয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল সে। এরপর ব্যাগে থাকা পানির বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে হাফ লিটারের পুরো বোতল সাবার করে দম ছাড়ল। রোদের প্রখরতায় শরীর পুড়ে যাচ্ছে। মাথা বেয়ে বেয়ে মোটা মোটা ঘাম গাল গড়িয়ে গ্রীবাদেশে আছড়ে পড়ছে। হাফ ছেড়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে আবার স্কোপে চোখ রাখল রাজ্য। কিছু সময় অতিবাহিত হবার পর একটা জানালা বরাবর রাইফেল তাক করতেই ঘটে গেল শরীর হিম ধরানো মর্মান্তিক এক ঘটনা। চোখ মুখ কালো কাপড়ে আবৃত এক লোক একজন কিশোরী মেয়ের গলা চেপে ধরে আছে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু লোকটির শক্তির সাথে কোনোভাবেই মেয়েটি কুলাতে পারছে না। মুহূর্তেই মেয়েটির জিভ বেরিয়ে এলো। রাজ্য এই ঘটনা সহ্য করতে না পেরে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে ট্রিগার চাপল। মুহূর্তেই বিকট শব্দে একটি গুলি বন্দুকের নল থেকে বেরিয়ে প্রবল বেগে আঘাত হানল ওপাশের জানালার গ্রিলে। গুলির শব্দ হতেই আগন্তুক লোকটি মেয়েটিকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে পালিয়ে গেল। এই প্রথম রাজ্য তার টার্গেট মিস করেছে ভাবতেই নিজের উপর নিজের রাগ চটে গেল। টার্গেট মিস হয়ে গেল সুইটহার্ট? হঠাৎই নির্জন ছাদে ব্যারিটোন ভয়েসে এমন কথা শুনে থমকে দাঁড়ালো রাজ্য। পিছন ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলের পার্টসগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হল। টার্গেট বরাবর বুলেট শুট করতে চাইলে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে তোকে আমি মেরাই ফেলবো, এই টার্গেট নিয়ে গুলি ছুড়তে হবে ডার্লিং। দ্বিতীয়বার যুবকটির মুখে এমন হেয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল। এই মুহূর্তে লোকটির এমন গায়ে পড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না। তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক। লোকটির চিন্তা মন থেকে সরিয়ে নিজের সবকিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেশ মেশানো কণ্ঠে বলে উঠল, কতক্ষণ ধরে একা একা বকবক করে যাচ্ছি, এভয়েড করছো কেন? রাজ্য এবার তার তরতর করে বেড়ে যাওয়া রাগকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর এক কঠিন পাঞ্চ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি কবেকার সুইটহার্ট আপনার? কঠিন সিচুয়েশনে বকবক করে মাথা খারাপ করে দিচ্ছেন। ঘুষির মাত্রা এতই সজোরে ছিল যে অন্য কেউ হলে পিছন দিকে 2 হাত জায়গা সরে যেত। কিন্তু যুবরাজ ঠায় সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি। তাকে দেখে এমনটাই মনে হলো রাজ্যের।
এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাববার মোটেও সময় নেই। হাত ঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজি কণ্ঠে বলে উঠল, প্লিজ কভার দ্যাট হোটেল। দ্য ক্রিমিনাল ইজ ট্রাইং টু ইস্ক্যাপ। কথাগুলো বলেই যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল, মুভ। যুবরাজ মুচকি হেসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে যেন পৃথিবীর কোনো বিষয়েই তার খেয়াল নেই। রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল, শেইমলেস। মেয়েটি তোকে নির্লজ্জ খেতাবে ভূষিত করে চলে গিয়েছে। হুশে আয় ডুড। হঠাৎই রায়াফের কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের। রাজ্যের ঘুষি মারার স্থানে হাত বুলিয়ে ফিচেল হেসে যুবরাজ বলে উঠল, বউ তো দেখছি আমার থেকে আরো 2 ধাপ উপরে। আই লাইক ইট। মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স, ভস্ম করে দেবে তোকে। কথাটি বলেই রেলিং ধরে নিচের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকালো রায়াফ। আমি ভস্ম হতে চাই, সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রায়াফ তার প্রখর দৃষ্টি যুবরাজের দিকে নিবন্ধ করে বলে উঠল, নিজের সর্বনাশ তাহলে ডেকে আনতে চাইছিস? যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফুঁস করে শ্বাস ছেড়ে গমগমে কণ্ঠে বলে উঠল, মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশও একদিন হবে, এটাই ন্যাচারাল। এত নিখুঁত হিসেব কষে কি জীবন চলবে? রায়াফ বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনের আঙিনায়। এই পথ থেকে সরে আসতে হলে যেকোনো একজনকে জীবনের দায়িত্ব মেনে নিতে হবে। কারণ যেই জিনিস যুবরাজের মনে ধরেছে সে সেটা আদায় করেই ছাড়বে। আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না। রায়াফের ভাবনার ভাটা পড়ল যুবরাজের ভরাট কণ্ঠে। চল আমার সুইটিকে হেল্প করি। বলেই কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। রায়াফ অবাক হয়ে জানতে চাইল কিভাবে? সুইটি যাকে খুঁজছে সে আমার শিকার। একজন আদর্শ স্বামীর কর্তব্য কি জানিস? বউয়ের কাজ সহজ করে দেয়া। আ উইল কিল হিম। কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল যুবরাজ। যুবরাজের ভয়ানক সেই হাসি শো শো শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করল পুরো ছাদ জুড়ে। যুবরাজের এই হাসির মানে রায়াফ জানে। নিজের কাঁধের ব্যাগ থেকে ট্যাব বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটি ছবি বের করে তার উপর লাল রঙের ক্রস সাইন আঁকল এবং মনে মনে বলে উঠল, আজকে তুই শেষ বাস্টার্ড। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুজে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছেন সাদাফ শাহির। নবনীতার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ঝাপটানোর মুহূর্ত তাকে আজও রোমন্থিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাফ শাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন, আমার ছেলে যেন কারো ক্ষতি করতে না পারে। ও যেন মানুষের মতো মানুষ হয়। কথা দাও তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। যুবরাজ যেন মায়ের অভাবে আর 5টা ছেলে মেয়ের মতো নষ্ট না হয়। নবনীতার মৃত্যু পূর্ব ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকুতি আজও সাদাফ শাহিরের কানে বাজে। তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তার ছেলে একজন খুনি হবে। ছেলেকে সঠিকভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাফ শাহিরকে। ভাইয়া ঘুমাচ্ছ? স্বামীনার মৃদু কণ্ঠের প্রশ্নে চোখ মেলে তাকালেন সাদাফ শাহির। চেয়ারে হেলান দিয়ে রাখা মাথা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্ন বাণ ছুড়ে বলে উঠলেন, আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয় এটা তুই কবে থেকে জানতিস? বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয় কেঁপে উঠেন সামিনা। যেই সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন। বিশালাকা হোটেলটির চারপাশ পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের দখলে। সোয়াট হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যারা সমস্ত কঠিন সিচুয়েশন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন। সোয়াটের সদস্যরা সব সময় ভারী অস্ত্র বহন করেন। এবং এমন সব ক্রিমিনাল তারা এরেস্ট করতে সক্ষম হন যারা সাধারণ পুলিশের ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দাগিরি থেকে শুরু করে ক্রিমিনাল কিলিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়াটের সদস্য। রাজ্য, এনি, সহ তাদের 10 জনের একটি টিম কেউ লিফট ধরে কেউ সিঁড়ি বেয়ে 8 তলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে। হোটেলে অবস্থানরত কাউকেই নিচে নামতে দেয়া হয়নি। এমনকি প্রত্যেকের রুমে চলেছে কঠিন সার্চিং মিশন। 8 তলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে এনি দৌড়ে মেয়েটির কাছে চলে যায়। রিভলভার হাতে সকলেই সজাগ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে এনি বলে উঠল, ভিকটিমের পালস রেট খুব কম। ইমার্জেন্সি হসপিটাল শিফট করার ব্যবস্থা করুন প্লিজ।
পুলিশের 4 জন সহকারী মেয়েটিকে ধরে লিফটে করে দ্রুত পাশেই অবস্থানরত হসপিটালে নিয়ে চলে গেল। রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোঁতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ বুলালো। পুরো রুম চকচকে ক্লিন। কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থায় নেই। রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কি করছে আর তাকে কেউ খুনি বা করতে চাইবে কেন? টানা 2 ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে। আর রিসিপশনিস্ট এর কাছ থেকে জানা যায় মেয়েটির নাম রোহিতা চৌধুরী। সে নিজেই এই হোটেলটি 2 দিনের জন্য বুক করেছে। মেয়েটির কন্ট্যাক্ট নম্বর ছাড়া আর কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। রাজ্য রিসিপশনিস্ট এর কাছ থেকে নম্বরটি নিয়ে তার টিম মেম্বার নিয়ে চলে গেল হসপিটাল এর উদ্দেশ্যে। রাজ্যকে এনি আশ্চর্যের সুরে প্রশ্ন করল, তোর অবাক লাগছে না এইটুকু একটা মেয়ে এত দামি একটি হোটেলে 2 রাতের জন্য রুম বুক করেছে? অবাক তো লাগছেই। এখন সব প্রশ্নের উত্তর এই মেয়েটিই দিতে পারবে। সে কেন এই রুম বুক করেছে আর এই অজ্ঞাত লোকটিই বা কে? আর কি জন্য তাকে মারতে চাইছে? তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করা প্রয়োজন। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 4। সারিকা হোসাইন। চলছে শ্রাবণ মাস। যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েক দিনের তুলনায় অত্যাধিক কালো। দিনের আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কালসন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুড়ে ঠেকেছে। এরকম বৈরী আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটির ঢকঢক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহু দিনের তৃষ্ণার্ত। দুনিয়াবি কোনো বিষয়েই যেন তার কোনো খেয়াল নেই। মদ পান করাই যেন তার এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় যখন সে চুর হয়ে আছে তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝোড়ো ঝোড়ো শব্দে মোটা মোটা বড় বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়ল ধরণীতে। পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি বের করে লোকটি সময় দেখে নিল। সময় সন্ধ্যা 7:15। লোকটি ঘুম ঘুম আধখোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড়গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে বিশ্রী ভাষায় বলে উঠল, সেই একটা মাল ছিল মেয়েটি। একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটোই জুড়িয়ে যেত। শালি কোনোভাবেই প্রস্তাবে রাজি হলো না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নেহাল চৌধুরীর থেকে যখন তখন কারি কারি টাকা হাতানো যেত। শালি আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম অমনি কোন মাদার ফার্স এসে গুলি করে দিল। মুডটাই নষ্ট করে দিল। ধাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবার ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ সে এভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল। আধখোলা দরজার কাছে ছায়া মূর্তির মতো কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো। এরপর কোমরে গুজে রাখা পিস্তল বের করে বলে উঠল, কে ওখানে? সামনে আয় শালা। দূরে দাঁড়িয়ে লুকাচুপি খেলা আমার পছন্দ না। কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উস্টা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবার দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশালাকা বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হল। এবার লোকটি ভয় পেল। এক হাতে পিস্তল অন্য হাতে চাকু ধরে বলে উঠল, সামনে এসে বাহাদুরি দেখা শালা। সাহস থাকলে চেহারা দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা ট্রেঞ্চ কোটটি এলোপাতাড়ি উড়াউড়ি করছে। যা দেখে মনে হচ্ছে কোনো অশরীরী বৃষ্টি বাতাসে জলকেলি করছে। হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরো ভয়াবহ করে তুলল নিমিষে। মাতাল লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। লোকটি গায়ের শার্ট প্যান্টের পকেট হাতড়ে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করল। কিন্তু সে গ্যাস লাইটারটি কোথাও খুঁজে পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পিছনে 2 হাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়াল। এরপর গমগমে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল।
মুখের জবান হারিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগোয় লোকটি ততই পিছিয়ে যায়। এরকম পিছাতে পিছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতেই লোকটির কাছে জমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায়। সে বিছানায় গুটি সুটি মেরে বলে ওঠে, আমাকে মাফ করে দিন সাহেব। আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে চাইনি। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব। লোকটির এমন করুণ আকুতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল। চারপাশের বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতি মনে হলো লোকটির কাছে। যুবরাজ বিছানার উপর পা তুলে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞেস করল, হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলি? এইটুকুন মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারব কুকুর, শেয়ালও আতঙ্কে তোর লাশে মুখ দিবে না। বলেই যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে লোকটির চোখ বরাবর কোপ উঠল। ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল, বলছি, সব সত্যি বলছি। আমাকে এভাবে মারবেন না সাহেব। আমি সব সত্যি বলে দেব আপনাকে। তার আগে বললে আমাকে যেতে দিবেন? যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দেব। কিন্তু যদি একটাও মিথ্যে বলেছিস তাহলে। বলেই লোকটির চুলের ঝুঁটি টেনে ধরে বলে উঠল, মগজ সহ চুল তুলে নেব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিচ্ছু লুকাবো না সাহেব, সব বলবো। মায়ের দুধের কসম। যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, গল্প স্টার্ট কর। এমন ভাবে রসিয়ে রসিয়ে বলবি যাতে আমার মজা লাগে। ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এরপর চোখ মুখের ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে। মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে। এটা আমি জেনে যাই। সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিন চিঠি লিখে মেয়েটিকে পটিয়েছি। ছেলেটির নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে 2 রাত কাটাতে হবে আমার সঙ্গে। না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। মেয়েটি ছেলেটির প্রেমে এতই অন্ধ হয়ে গেছিল যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে উঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ ঢেকে রাখি। মেয়েটিকে আমি শারীরিক সম্পর্কের জন্য জোর করতেই সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথেই আমাকে চড় মেরে দেয়। চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রোহিতা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটির বাবা মানে নেহাল চৌধুরী খুবই সম্মানীয় ব্যক্তি। একবার মেয়েটির স্ক্যান্ডাল তার সামনে তুলে ধরতে পারলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারব। কিন্তু তার আগেই কে যেন আমাকে গুলি করে দেয়। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখভাব বুঝার জন্য উপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুঁক মেরে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে যে গুলি করেছে সে আমার জান। কিন্তু জানের আলাপ পড়ে। আগে বল, রোহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করত সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তোর নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শাসিয়েছে শালা 2 দিনের পোলাপান। তাই চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দ্রুত সিগারেট ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটির ঠোঁটে চেপে ধরল। এরপর গর্জে উঠে বলে উঠল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যেই ব্যক্তি যুবরাজ শাহিরকে খুশি করতে ব্যর্থ হয় সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস। প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস, এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরাই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস। আর সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান্তকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে। তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস তোতলা মামুন। তোতলা মামুন যুবরাজের পা ধরে হাউমাউ করে কেঁদে বলে উঠল,
শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার। আমি স্বেচ্ছায় পুলিশের কাছে গিয়ে ধরা দেব। আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না। আমি ভুল করেছি। আমাকে বাঁচতে দিন। যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে বলে উঠে, তোকে বাঁচিয়ে রাখার মোড়ই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমন ভাবে মারব যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না। মুহূর্তেই ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাদে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষের ভারী গোঙানি মিশ্রিত আর্তনাদ কারো কানেই পৌঁছালো না এই গভীর রাতে। মিনিট 20 পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল, আমার কাজ শেষ, আবর্জনা এমন ভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। যুবরাজ গাড়ি স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট কাঠের আর চাটাইয়ের তৈরি আধ ভাঙা পুরাতন বাড়িটি। যুবরাজ শ্লেষতক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, সেনরিটা। বাইরের ঝুপ ঝুপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ের কামড়ের মতো ব্যথায় আউট শব্দ করে গুঙ্গিয়ে উঠল সে। কিন্তু চোখ মেলার সাধ্য হল না। চোখের পাতাদয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমে তলানির আগে মনে হল কোনো ঠান্ডা শরীর তাকে জাপটে ধরে আছে। যার ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেদহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। আবেশে কোল বালিশ জড়িয়ে ধরতেই মনে হলো এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 5। সারিকা হোসাইন। ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলিশে গুঁড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে পূব আকাশের সূর্যিটা টকটকে লাল আভা ছড়াতে ব্যর্থ হয়েছে। নেই কোনো পাখির কিচিরমিচির শব্দ। চারপাশ নিস্তব্ধ নীরব। হঠাৎ সকল নিস্তবতা ভেদ করে রাজ্যের মোবাইলের অ্যালার্মটা মৃদু শব্দে বেজে উঠল। এলার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে পড়ল। অ্যালার্ম বন্ধ হয়ে গেলে আবার আরাম নিদ্রায় ডুব দিল সে। কিন্তু বেহা অ্যালার্ম দ্বিতীয় দফায় সুর তুলল। কাঁথার নিচ থেকে হাত বের করে বালিশের চারপাশ হাতড়ে কোথাও ফোন না পেয়ে ঢুলু ঢুলু শরীরে উঠে বসল। এরপর চোখ বন্ধ করেই সারা বিছানাময় মোবাইলের তল্লাশি চালালো। কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই। এবার বন্ধ চোখেই রাগ চটে গেল রাজ্যের। একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না, তার মধ্যে মোবাইল অ্যালার্ম বেজেই যাচ্ছে, সেটাও বন্ধ করতে পারছে না। কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা। বিছানায় হেলান দিয়েই রাজ্য চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন, কিরে বাবা, এভাবে ঘুমাচ্ছিস কেন? আজ ডিউটি নেই তোর? রাজ্য কোন সারা শব্দ না করলে তনুজা রাজ্যের গায়ে হালকা চাপড় মেরে ডেকে উঠলেন, কিরে মেয়ে, এভাবে বসে বসে ঘুমাচ্ছিস কেন? এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য। বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবার বন্ধ করে অস্ফুট স্বরে বলে উঠল, কিছুতেই চোখ খুলতে পারছি না মা, ঘুমে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী। রাজ্যের সার্ভিস জীবনের এই 2 বছরে তিনি কখনো মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি। ডিউটির ক্ষেত্রে রাজ্য খুবই চটপটে আর অনেস্ট। তবে আজ কি এমন হলো? মেয়ে কি কঠিন ব্যাধিতে আক্রান্ত? মিসেস তনুজা রাজ্যের গায়ের কাঁথা টেনে সরিয়ে গালে, কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন, দেখি জ্বর টর হয়েছে কিনা। তনুজা শরীর হাতড়ে জ্বরের কোনো আভাস পেলেন না। রাজ্যের গা থেকে হাত সরিয়ে মিসেস তনুজা কপাল কুঁচকে নিজে নিজেই বলে উঠলেন, শরীরের টেম্পারেচার একদম স্বাভাবিক। তাহলে এমন দুর্বল হবার কারণে কি? মিসেস তনুজা কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, এরপর রাজ্যকে টেনে বিছানা থেকে নামাতে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, একটা লম্বা শাওয়ার নে, তাহলে ভালো লাগবে। দিন রাত প্রচুর ধকল যায়, এই জন্য বোধ হয় এমন লাগছে। আর অফিসে গিয়ে কয়েকদিনের জন্য ছুটি নিবি আজকে। আমার মনে হয় একটু রেস্ট প্রয়োজন তোর। কথাগুলো বলতে বলতে রাজ্যকে টেনে ওয়াশরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি। বৃষ্টির মতো ঝোড়োঝড়ো করে ঝর্ণা থেকে মিহি মিহি পানির ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দ্বিধায়। হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জ্বলনির সৃষ্টি করল। সেই জ্বালা নিউরনে পৌঁছনো মাত্র মুহূর্তেই চোখ মেলে তাকালো রাজ্য।
শুধু গলার নিচে নয়, কাঁধে, বাহুতে, পেটেও সমানভাবে জ্বলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ডানে বামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজরে এলো। ওয়াশরুমের বড় আয়নাটায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলোর ডিউটির সময়কার কাজ চিন্তা করল রাজ্য। না, শরীরে ব্যথা লাগার মতো কোনো কাজ তো আমি করিনি। তাহলে এই দাগ কিসের? হঠাৎই রাতে দেখা স্বপ্নের কথা মাথাচাড়া দিয়ে উঠল রাজ্যের মনে। ধবধবে ফর্সা তসতসে লাল ঠোঁটওয়ালা সুঠাম দেহি এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে, যার বাহুডোরে পরম মমতায় বন্দী ছিল রাজ্য। সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিসফিস করে আবেশ জড়ানো আদুরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল, তোমাকে আমি দখল করব। কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করা। সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না। সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল, আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার উষ্ঠদয়। হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোঁয়া ছুটল। নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল, ছি অসভ্য মেয়ে, এসব চিন্তা ভাবনা করে ঘুমাস তুই? এগুলো কোনো স্বপ্ন হলো? লজ্জায় শরীরের দাগের কথা বেমালুম ভুলে ঝটপট গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য। রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে। হেয়ার ড্রায়ার দিয়ে কাঁধ পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল। নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে। সে জানতেই পারল না ওপাশের কেউ একজন তার আগাগোড়া সবটাই দেখে নিল মুগ্ধ নয়নে। হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফি মগ হাতে যুবরাজের রুমে এলো। এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটার স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ। কফির মগটা বেড সাইড টেবিলের উপর রেখে রায়াফ অধীর আগ্রহে জানতে চাইল, এত সকাল বেলা কার 12টা বাজাচ্ছিস? স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রায়াফের সামনে এসে দাঁড়ালো যুবরাজ। উদুম গায়ে শুধু একটা টু কোয়ার্টার হাফ প্যান্ট পরা। সেই হাফ প্যান্টের দুই পকেটে হাত গুজে যুবরাজ স্মিত হেসে বলে উঠল, আমার নিজেরই 12টা বেজে গেছে ব্রো, মানুষের 12টা বাজানোর আর সময় কোথায়? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিল। সময়ের দিকে নজর দিয়ে ভ্রু কুঁচকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে আবার বলতে শুরু করল, গুনে গুনে 36টি বিল্ডিং পড়ে আমার জানের বাসা। আশ্চর্যের বিষয় কি জানিস? আমার জানালা আর জানের জানালা বরাবর। চাইলেই এই জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি। রায়াফ যুবরাজের কথা শুনে এক আঙুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলে উঠল, এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায়। মেয়েটা এখনো তোকে ভালোবাসে না। বিষয়টা আরও বেশি অন্যায়ের। নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চুমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষতক হাসল। এরপর ভরাট কণ্ঠে বলে উঠল, পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী। এরা প্রেমেই পড়ে অন্যায় করার জন্য। তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবি না। আর আমি সাধু হতে চাইও না। সাধুগিরি আমার ধাঁচে নেই। আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য অসাধু প্রেমিক পুরুষ হতে চাই। হঠাৎই রায়াফের নজর গেল যুবরাজের গলার নিচের ধবধবে সাদা মাঝারি সাইজের ব্যান্ডেজের দিকে। ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগন স্নেকটি হা করে আছে। ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না। ব্যান্ডেজ চোখে পড়তেই আঙ্গুল উঁচিয়ে উদ্বিগ্ন হয়ে রায়াফ জিজ্ঞাসা করল, তোতলা মামুন গত রাতে তোকে আঘাত করেছিল? রায়াফের আঙ্গুলি নির্দেশ দেখে যুবরাজ প্রশস্ত হেসে সেই ব্যান্ডেজে হাত বুলালো, এরপর হাসি থামিয়ে বলে উঠল, তোতলা মামুন কেন? পৃথিবীর কারো এই যুবরাজের গায়ে হাত দেবার সাহস নেই। এই দুঃসাহস শুধু একজনের আছে, আর সে হচ্ছে আমার সুইটি। এই সাপের চাইতেও সে বিষাক্ত। একদম সাপের মাথায় কামড়ে ধরে মাংস তুলে নিয়েছে। মস্তিষ্কে যুবরাজের দুষ্টু কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়াফের। কোনো মতে নিজের কাশি থামিয়ে আশ্চর্যের ভঙ্গিতে বলে উঠল, ওই ইনজেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিস? ওকে কিছু করিসনি তো? বেচারি কিন্তু ইনোসেন্ট। যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফি চুমুক দিতে দিতে বলে উঠল, সারা রাত ভর চুমু দিয়েছি শুধু, আর কিছুই করিনি। অসাধু বলে এতটাও খারাপ নই আমি। চুমু দিয়েছি বলেই কামড়ে দিয়েছে, আর কিছু হলে তো। যুবরাজের কথা শেষ করার আগেই সামিনা প্রবেশ করল যুবরাজের রুমে। এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল, সারা রাত কোথায় ছিলি? ভাইজান তোকে রাতে দুবার খুঁজতে এসে না পেয়ে ফিরে গিয়েছে। তোর উপর অনেক রেগে আছে। এখন চল আমার সাথে, ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে।
হ্যাঙ্গারে থাকা নিজের টি-শার্ট পরতে পরতে যুবরাজ ভীতি মিশ্রিত কণ্ঠে বলে উঠল, খুব ভয় লাগছে মা। এবারের মতো বাঁচিয়ে নাও। প্রমিস আর জীবনেও রাতে কোথাও বের হব না। সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসব। যুবরাজের পিঠে এক ঘা বসিয়ে সামিনা বলে উঠলেন, ঢং না করে দ্রুত আমার সাথে আয়। ভাইজান কিছু প্রশ্ন করলে হু হাতে উত্তর দিবি, আমি তো আছিই। দ্রুত আয়। ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল স্লাইড করে চলেছেন সাদাফ শাহির। ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি। ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসায়ের হাল ধরবে। কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না। পাপা, আমাকে ডেকেছ? যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙল সাদাফ শাহিরের। সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনের চেয়ার নির্দেশ করে বলে উঠলেন, বসো এখানে। যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাফ শাহির সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তুই যা এখান থেকে, আমি যুবরাজের সাথে একান্তে একটু কথা বলতে চাই। সামিনা ভয়ে ভয়ে বলে উঠলেন, আসলে ভাইজান। সাদাফ শাহির হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন। যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন। সামিনা চলে যেতেই সাদাফ শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন, গতকাল সারা রাত কোথায় ছিলে? পাপা, আমার কাজ ছিল। কি এমন কাজ তোমার যে রাতেও বাড়ি ফেরার সময় হয় না তোমার? পাপা, আমি তোমাকে বলতে পারবো না। আম সরি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপড় মেরে সাদাফ শাহির বলে উঠলেন, তোমার জরুরি কাজটা কি মানুষ খুন করা? নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ। দাঁতে দাঁত চেপে সাদাফ শাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে। ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাপা কাপা কণ্ঠে বলে উঠল, এগুলো কে দিয়েছে তোমাকে পাপা? সাদাফ শাহির গর্জে উঠা কণ্ঠে বলে উঠলেন, কেন, তাকেও মেরে ফেলবে? বাবা, আমি এমনি এমনি কারো ক্ষতি করি না, আমার কাছে এক্সপ্লেনেশন আছে বলেই যুবরাজ মাথা নিচু করে ফেলল। দাঁতে দাঁত পিষে সাদাফ শাহির বলে উঠলেন, তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে আমার ছেলে একজন খুনি। আজ এই মুহূর্তে তুমি আমার সাথে থানায় গিয়ে সারেন্ডার করবে, না হলে এই বাড়ি ছেড়ে দুই চোখ যেদিকে খুশি সেদিকে চলে যাবে। কোনো খুনির সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 6। সারিকা হোসাইন। অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমুচ্ছে রাজ্য। মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সব কিছুই সে ঠাহর করতে পারছে কিন্তু চোখ মেলে দেখতে পারছে না। এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীরের হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের উপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটমট করতে করতে বেনজির আশফি বলে উঠলেন, অফিস কি ঘুম পাড়ার জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামাগার খুলেছে? খারুস কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আসলে স্যার, আজকে হঠাৎই খুব খারাপ লাগছে তাই। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই অগ্নিমূর্তি ধারণ করে বেনজির আশফি বলে উঠলেন, দায়িত্ব নিয়েছ রাঘব বোয়াল ধরার, কিন্তু জালে এখনো একটা চুনোপুটি পর্যন্ত তুলতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেবার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেইভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার, আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেনজির আশফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামুর বাড়ির আবদার? চাইলে আর পেয়ে গেলে? ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রোহিতা চৌধুরীর কেস সলভ করবে কে, তোমার বাপ? রাজ্য টলমল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার, আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপার এগিয়ে গোজগোজ করতে করতে বলে উঠলেন, সিটি হাসপাতালে গিয়ে রোহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যে জানাবে আমাকে। উপর থেকে প্রেশার আছে। মেয়েটির বাবার ক্ষমতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও। তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। কমান্ডারের এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্ত দানার মতো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। 2 হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। আর মনে মনে ভাবছে, শরীরের যেই অবস্থা, কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না।
তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা ভেবে অফিসের সামনের মেরিন রোডে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে। এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়া, এতটা নিষ্ঠুর তুমি হইও না। যুবরাজ এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ও আমার অন্ধের যষ্ঠী। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলে হারা করো না। সাদাফ শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাফ শাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে। কিন্তু সাদাফ শাহির তার এক কথায় অনড়। হয় যুবরাজ সারেন্ডার করবে, না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রেখো যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকব না। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না সেই বাড়িতে বসে বসে আমার আরাম আয়েশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাফ শাহির এবার নড়েচড়ে উঠলেন। সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃস্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই? কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না? সাদাফ শাহিরের এমন প্রশ্নবাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতের কর্পুটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে আমি আমার সবটুকু দিয়েই বড় করেছিলাম ভাইয়া। আমিই ছিলাম ওর বন্ধু, আমিই ওর মা। ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্ক হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করে তখনও ও আমার আঁচল তলেই ছিল। যুবরাজ কতটা হাসিখুশি উচ্ছল প্রাণবন্ত সাদাসিধে ছিল এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎই ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কে একজন ইতালিয়ান স্টুডেন্টকে খুন করে পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করেছি সেই ঘটনা। আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো। কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়। এজন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই জঘন্য অপরাধ করেছে। পরে আমি রায়াফের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকুন জানতে পেরেছি যে ছেলেটি কাউকে রেপ করেছিল। এখন তুমিই বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাফ শাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন, মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এতগুলো দিন পার করে এসেছেন। কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘন না, ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্ব করেছে। সাদাফ শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবার বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া। অকারণে সে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি কোনোদিন। ও মানুষ খুন করুক, যা খুশি করুক, তাতে আমার কোনো আসে যায় না। কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তান ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাষ্ঠের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদের মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাফ শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা। বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট পায়ে কক্ষ ত্যাগ করল যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল, যাস না আমার মানিক। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হল। একবারও পিছনে না ফিরে হনহন করে সামনের দিকে ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেই খুঁজে পাচ্ছে না সে। রিসিপশনে বসে থাকা অল্প বয়সের সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরে নোটিস করছি এখানে একা একা দাঁড়িয়ে আছেন। আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রোহিতা চৌধুরীর ছবি দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেটে মিষ্টি হেসে জানালো, ম্যাম 6 তলার 614 নম্বর রুমে গেলে আপনি রোহিতা চৌধুরীকে পাবেন। রাজ্য সময় বায় না করে মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6 তলায় পৌঁছে গেল।
নির্দিষ্ট কেবিনের সামনে করা সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করল। রাজ্য লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতেই সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডে বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়েই মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটির পাশের চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, রোহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বললে কি তুমি রাগ করবে? রোহিতা অবুঝের ন্যায় মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক উত্তর বোঝাল। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুলিয়ে স্মিত হাসল। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল। মেয়েটি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যেই লোকটি তোমার গলা চেপে ধরেছিল তুমি তাকে চেনো? হোটেলের বীভৎস স্মৃতি মনে পড়তেই রোহিতা কেঁপে উঠল এবং সাথে সাথেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রোহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, দেখো রোহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রোহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রোহিতা। বার কয়েক গলা খাকরি দিয়ে ভাঙা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম। আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুঁড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আমার আর কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রোহিতা কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়াল। রাজ্য পানির বোতলের ক্যাপ খুলে রোহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। রোহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতেই রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। এরপর রাজ্য তার ফোন করে রোহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো, এর মধ্যে যদি তোমাকে হ্যারেস করার লোকটি থাকে প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে, ঠিক আছে? রোহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রোহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই 10 নম্বরে এসে ভয়ে রাজ্যকে খামচে ধরে রোহিতা। রোহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই কালপ্রিট। রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রোহিতাকে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? রোহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরও 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন দুইয়ে দুইয়ে চার কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজ্য রোহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটি ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদও আজকাল বিষাক্ত তিতকুটে লাগছে তার কাছে। মুখের তিতকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে ছিপি খুলে চুমুক বসালো। প্রথম চুমুকেই পানসে স্বাদে চোখ মুখ কুঁচকে এলো যুবরাজের। সব কিছুই আজকে তার কাছে বেস্বাদ, তিতকুটে লাগছে। যুবরাজের এই তিতকুটে জীবনে রাজ্যর বড্ড প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে। নিজেকে স্বাভাবিক করার জন্যে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা বেকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুঁসে উঠে হাতের কর্পুটে দুমড়ে মুচড়ে ধরল বিয়ারের ক্যানটি। উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেনজির। তুই আমার বউয়ের চোখের জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি তবে আমার নাম যুবরাজ নয়। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 7। সারিকা হোসাইন। পুরো সোয়াট অফিস জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছু নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি। কমান্ডারের ভয়ে দুরু দুরু বক্ষে অফিস রুমের দরজার সামনে আসতেই সবকিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল।
ঠান্ডা মেঘ মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেনজির আশফিকে কোথায় দেখতে পেল না রাজ্য। দুই হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করল। মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না তখন তার মনে খটকা লাগল। যেই লোক অফিসারদের ঘাড়ের উপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে সে আজ একদম নীরব। এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনী কি? কাজ ফেলে আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী এনিকে খুঁজল রাজ্য। হারামজাদি কোথায় গিয়েছে আজকে? কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তেই এই অফিসকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকেছে। ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহলে দম আটকে আসছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাঁক ছেড়ে উঠল। এবারও বেনজির আশফিকে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের ইশারায় ডেকে উঠল রাজ্য। ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করে বলে উঠল, কি ব্যাপার সাদিক, তোমার চিপকে কোথায় দেখছি না? উনি কি অসুস্থ? পিয়ন সাদিক আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোক গিলে ভয়ার্ত চোখে বলে উঠল, ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভেতর ভূত এসে হাত ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুঁচকে মুখে বিরক্তি ভাব নিয়ে বলে উঠল, দেখো সাদিক, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছে আমার নেই। তাই হেয়ালিপনা না করে সাফ সাফ উত্তর দাও। সাদিক অসহায় বদনে আবার ঢোক চেপে মৃদু ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম। ঘটনা সত্যি। শুধু হাত ভেঙেই ক্ষান্ত হয়নি, আঙ্গুলগুলোও মটমট করে ভেঙে দিয়েছে। আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজের আঙ্গুল কামড়ে ধরে বলে উঠল, আর কি সাদিক? চিপের নাক ঘুষি মেরে লাল করে দিয়েছে। এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে। এনি ম্যাডাম সকাল বেলাই হসপিটালে চলে গিয়েছে। আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগুবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানা অনুযায়ী ছুটে চলল। রাজ্য যখন হসপিটালে এসে পৌঁছায় তখন সকাল 9:15। দৌড়ে রিসিপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসিপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের সুরে বলে ওঠে, ক্যান ইউ টেল মি ইন হুইচ ফ্লোর বেনজির আশফি ইজ অ্যাডমিটেড? ব্যস্ত রিসিপশনিস্ট মেয়েটি কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাডাম, ইউ উইল ফাইন্ড হিম ইন কেবিন নম্বর 302 অন দ্য 3rd ফ্লোর। রাজ্য মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গিয়েছে। লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়েই সে 3 তলায় চলে গেল। সিঁড়ির পাশেই 302 নম্বর কেবিন। অতিরিক্ত উদ্বিগ্নতা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিয়ে দরজায় হালকা নক করে ভেতরে ঢুকে গেল। ভেতরে এনি এবং বেনজির আশফির স্ত্রী রুমানা আশফিকে দেখা গেল। এনি নার্সের সাথে কি নিয়ে যেন কথা বলছে। এদিকে বেনজির আশফি হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে। তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নীলচে জখমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজ্য ভেতরে ঢুকে স্যালুট দিয়ে কাপা কণ্ঠে বেনজির আশফিকে জিজ্ঞেস করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু হিন্টস দিন, সন্ধ্যার আগেই তাকে ধরে আনব। রাজ্যের কথায় নড়েচড়ে উঠলেন বেনজির আশফি। এদিক ওদিক তাকিয়ে মিন মিন করে বলে উঠল, ধরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে তোমার, আমার, আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। রাজ্য রুমানা আশফির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে। রুমানা হালকা মাথা নাড়িয়ে বুঝালো সে কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে এনি বলে উঠল, এই যুগে ভূত প্রেত জিনের বাদশা এসব কিছুই হয় না স্যার। আমরা আপনার বাসার সিসিটিভি ফুটেজ চেক করব। তখনই আসল কালপ্রিট বেরিয়ে আসবে। এনির কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেনজির। সামান্য গলার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জলজ্যান্ত একটা লোক আমার ঘরে এসে আমাকে মেরে যাবে, আমি কিচ্ছুটি টের পাবো না? শুনো মেয়েরা, একটা মাছি আমার শরীরে বসার আগেই আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরের কোথায় বসতে যাচ্ছে। আর আমার হাত ভেঙেছে, আঙ্গুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আমি কিচ্ছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডাম আমার সাথে শুয়েছিল, সেও কিচ্ছু টের পায়নি। রাজ্য ভ্রু কুঁচকে অবাকের স্বরে বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার?
রাজ্যের উপর মেজাজের তিরিক্ষি পারদ চটিয়ে বেনজির বলে উঠলেন, তোমাকে আমি কেন দেখতে পারি না জানো? তুমি বেশি প্রশ্ন করো এজন্য। তবুও যেহেতু প্রশ্ন করছো উত্তর দিচ্ছি। বলেই বেনজির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আধশোয়া করতে। রুমানা বেডের হুইল ঘুরিয়ে মাথার দিকটা সামান্য উঁচু করতেই ধীরে হেলান দিলেন বেনজির। এরপর লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি। সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা। পুরা সিলিং ছুঁয়েছিল। সাদা পাঞ্জাবি পরেছিল। ইয়া লম্বা দাড়ি। আর কি ভয়ানক কণ্ঠ। বলেই ভয় শিউরে উঠলেন বেনজির। রুমানা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এনি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল। একটু পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেনজির আশফি ঢকঢক করে পানি খেয়ে আবার বলে উঠল, সে আমার দিকে একটা সুগন্ধি যুক্ত রুমাল এগিয়ে দিতেই আমি তার রাজ্যে চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে ধমকি দিয়েছে। সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটাও প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকেই ক্রস ফায়ার করব। তোমাদের কাউকেই এখন আর আমার দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও। আমি ঘুমাবো। আমার কিচ্ছু ভালো লাগছে না। এনি আর রাজ্য রুমানার দিকে অসহায় নজরে তাকাতেই রুমানা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করে কেবিন থেকে বেরিয়ে এলো রাজ্য আর এনি। বাইরে বের হতেই হো হো করে হেসে উঠল এনি। আর যাই বলিস, যেই করেছে এই কাজ বেশ করেছে। খুব বেড়েছিল। একদম উচিত শিক্ষা হয়েছে। এনির হাসি দেখে অবাক হয়ে এনির পানে তাকিয়ে রইল রাজ্য। এনিকে কোনো মতে থামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আস্তে হাস, চারপাশে অনেক রোগী আছে। আর কারো বিপদে কেউ এভাবে হাসে? উনার চেহারা দেখেছিস? ভয়ে কেমন সিটিয়ে রয়েছে। রাজ্যের কথাকে পাত্তা না দিয়ে এনি বলে উঠল, আরে বাদ দে তো। চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরব। লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি সেটাই মনে নেই। আজ বাসায় গিয়ে লম্বা এক ঘুম দেব। আহ, কত দিন পর আরাম পেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একজন সোয়াট কমান্ডারকে তোর এভাবে মারা ঠিক হয়নি। কথাগুলো বলে রায়াফ ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেট শুক টান দিয়ে যুবরাজ শূন্যে ধোয়া উড়িয়ে স্মিত হাসল। মেয়েটির জন্য আমি 1000 বার বিপদে পড়তে রাজি আছি। তবুও সে খুশি থাকুক, এটাই আমার চাওয়া থাকবে সমসময়ে। একবার তোর পরিচয় যদি ওই কমান্ডার জানতে পারে তোকে কোথায় লটকিয়ে পেটাবে সেটা জানিস? রায়াফের এমন বলদের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দ্রুত সিগারেট শেষ করে এস্ট্রেতে জ্বলন্ত ফিল্টার ফেলে ফুস করে দম ছাড়ল। এই যুবরাজ কোনোদিন ও কাঁচা কাজ করেনি ব্রো। বেনজির আশফি কেন পুরো টিম 100 বছর তপস্যা করেও আমার টিকির ও নাগাল পাবে না। তুই ঠিক কি করেছিস উনার সাথে বলতো? কুনুই দিয়ে হাঁটুতে ভর রেখে 2 হাতের আজলায় নিজের মুখ ভরে জিজ্ঞাসু দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রায়াফ। যেই কাজটা আমি খুব ভালো জানি সেটা বলেই আবার হো হো করে শব্দ করে হেসে উঠল যুবরাজ। তুই হিপনোটাইজ করেছিস বেনজিরকে? যুবরাজ মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে উঠল, শুধু হিপনোটাইজ না, ক্লোরোফার্মও দিয়ে অজ্ঞান করে মটমট করে আঙ্গুল হাত ভেঙে জোরসে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছি। কিচ্ছুটি টের পায়নি বেচারা। নিজের কপালে নিজেই কতক্ষণ চাপড় মারল রায়াফ। তোর জন্য কবে না আমাকেই জেলে যেতে হয়। খুব কপাল গুনে তোকে পেয়েছি। রায়াফের কথায় পাত্তা না দিয়ে কথার মোড় ঘুরালো যুবরাজ। বিষাদ জড়ানো কণ্ঠে শুধালো, মা কেমন আছে? ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রায়াফ। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাত দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলে উঠল, এখন আপাতত ভালো আছে। বেশি স্ট্রেচ নিয়ে ফেলেছিল বেচারি। এজন্য প্যানিক অ্যাটাক এসেছিল। কিছুদিন বেড রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। অন্তত একবার হলেও তোর ও বাড়ি যাওয়া উচিত। সাদাফ শাহিরের বাড়িতে আমি আর কখনো যাব না। যখন তখন পুলিশ এনে আমাকে ধরিয়ে দিতে 1 মিনিটও ভাববে না উনি। কাল মাকে আমার অ্যাপার্টমেন্টে আনার ব্যবস্থা কর। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হনহন করে নিজের বেডরুমে গিয়ে দরজা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে রায়াফ ফুস করে শ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, বেনজির আশফির বাড়ির সিসিটিভি হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলিট করা। দুপুরের আগেই রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যর বাবা রেজওয়ান চৌধুরী। কেবলই তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকায় দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখে পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন, আয় বাবা, আমার পাশে এসে বসো। অনেক দিন পর আজ এই সময়ে বাড়ি এলি।
রাজ্য রোজওয়ান চৌধুরীর পাশে বসে নিজের পায়ের মোজা খুলতে খুলতে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আর বলো না বাবা, কি সব ঘটনা ঘটছে দেশে। আমাদের চিফ কমান্ডারকে কে জানি মেরে হাত ভেঙে দিয়েছে। আর রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী। এসব মারামারি খুনাখুনির গল্প আর শুনতে ইচ্ছে করে না রে বাবা। মিসেস তনুজা ট্রেতে করে চা নিয়ে এসে পাশে বসতে বসতে ফোড়ন কেটে বলে উঠলেন, তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করে বলো তো। এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন। ট্রে থেকে চায়ের কাপ হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য, যা বলবো মন দিয়ে শুনবে। বয়স তোমার 25 পেরিয়ে 26-এ গিয়ে ঠেকতে চাইছে। তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে। অথচ আমি এক ব্যর্থ বাবা এখনো তোমার বিয়েই দিতে পারলাম না। বিয়ের কথা শুনেই নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য। ভদ্রলোক গম্ভীর কণ্ঠে খানিক তেজ ঢেলে বলে উঠলেন, তোমার এসব লুকোচুরি নাটক হহুত দেখেছি রাজ্য। যদি আমার সাথে ঝামেলা বাঁধাতে না চাও তাহলে ভালোয় ভালোয় আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে। না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাদো কাদো মুখে খানিক উত্তেজিত রাগী কণ্ঠে রাজ্য বলে উঠল, চিনি না জানি না এমন একটা ছেলেকে কিভাবে জীবন সঙ্গী করব বাবা। তোমার মাকেও আমি জীবনে দেখিনি। একদম বাসর ঘরে দেখেছি। সংসার হচ্ছে না, অসুখী হয়েছি আমরা। এসব ভেলকি বাজি বাদ দিয়ে বিকেলে কফি শপে দেখা করতে যাবে ব্যাস। আর কোনো ফালতু কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, তার আগে বলো পাত্র দেখতে কি খুব সুন্দর। কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শব্দ করে কাপ পিরিচ রেখে রেজওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েশ করে বসলেন। এরপর একটা বিস্কুটে কামড় বসিয়ে চিবুতে চিবুতে বললেন, পাত্র আমি নিজেও দেখেনি। ছেলে আমার বন্ধুর ছেলে। লন্ডন সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার বন্ধু সুবহান শেখ বলেছে ছেলে নাকি তার মতোই হয়েছে। তুমি চিন্তা করো না। বন্ধু আমার ইয়ং বয়সে নায়কের মতো সুন্দর ছিল। তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ তনুজা চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না। নিজের স্বামীর মুখে এসব আনাড়ি কথাবার্তা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, ছেলে সুন্দর অসুন্দর বুঝি না। দেখা হলেই তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোর বিয়ে দেব না মা। স্ত্রীর কথায় নিজের ইগোতে হোঁচট খেলেন রাশভারী রেজওয়ান চৌধুরী। গলা খাকড়ি দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা বলো কেন? ছেলে আলবাত সুন্দর হবে। না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য বুঝতে পারল তার বাবা মায়ের এখনই ঝগড়া লেগে যাবে। তাই সিচুয়েশন হ্যান্ডেল করতে বলে উঠল, ঠিক আছে আমি বিকেলে যাব। প্লিজ তোমরা ঝগড়া করো না। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 8। সারিকা হোসাইন। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকেলটা অদ্ভুত। এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি থেমে বাতাসের দমক বয়ে চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে। কিন্তু সে ঘুমুতে পারছে না। এদিকে দুপুরের পর থেকে এনিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফি শপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎ খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে পা ঠেকিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা। এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের উপর ছড়িয়ে রাখা হয়েছে। মেয়ের এহেন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এভাবে শুয়ে আছিস? ওদিকে তোর বাবা সমানে বকবক করে যাচ্ছে। 6টার মধ্যে তোর ওখানে থাকার কথা। এখন বিকেল 5টা বাজতে চলল। রেডি কখন হবি? আর যাবিই বা কখন? একদমে কথাগুলো বলে মেয়ের মনোভাব বুঝার চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা। এদিকে এনিটাও ফোন তুলছে না। একা একা যেতে মন সায় দিচ্ছে না। তুমিও চলো না মা আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে জহুরি নজর বুলাতে বুলাতে বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মাগিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসল রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেট বাজিয়েই যাচ্ছ। এদিকে ছেলেটা কফি শপে বসে আছে। তোমার আর রেডি হতে হবে না। এভাবেই চলে যাও।
বাজখাই গলায় কথাগুলো বলে চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ত্রুপ টপ, লং স্কার্ট আর শ্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট ইয়ার রিং আর পেন্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপে দিল। সামান্য ব্লাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিথি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুঁস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়েই রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি কখনোই তোমার উপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেকেই বিয়ে করতে হবে বিষয়টি এমন নয়। পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি মুখে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত ভেতরে ঠিক ততটাই নরম। একদম নারকেলের মতো। উপরে যতই ধমকা ধমকি করুক হৃদয়ের সবটা ঢেলেই তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সাই জানিয়ে ঘড়িতে সময় দেখে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফি শপ দ্য ব্লু মুন। 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির দোতলার পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্কস আর এপিটাইজার আইটেম দিয়ে ঠাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা বাপস শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আসা হয়েছে। কিন্তু আজকের আগমনটা ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে দোতলায় উঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারো সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার কোনো ইচ্ছে তার নেই। ছেলে যেহেতু বিদেশি, তার সামনে স্ট্যাবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাছের পুশ করা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের দিকে নজর দিতেই চোখকোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাতে নিজেই চিমটি কেটে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল। উড়ি মারি। চোখ দুটো কচলে পিটপিট করে দৃষ্টি সাফ করে আবার সেই টেবিলের দিকে নজর দিল। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাটছে সেই টেবিলে। কালোর চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথা খানাও। সারা শরীর হাতড়ে 20 কেজি মাংসও পাওয়া যাবে না। তার মধ্যে বড় বড় বাঁকানো গোঁফ। ছেলেটির এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটি টেবিল দেখতে পেয়ে কোনোমতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের উপর রাখা ফুলদানির ফুল দিয়ে মুখ ঢেকে ছেলেটির দিকে নজর দিতেই দেখতে পেল ছেলেটি ইতি উতি তাকিমাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নম্বর থেকে কল এসে রাজ্যের ফোনটি ভো ভো শব্দে কেঁপে উঠল। ফোনের সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগল, ইয়া মাবুদ, এ কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিট সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলেই যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন। রাজ্য যখন নিজের চিন্তা ভাবনায় মগ্ন তখনই কেউ গমগমে ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আই হ্যাভ বুকড দিস টেবল। এমন কঠিন পরিস্থিতিতে রক্তহীন করা কণ্ঠে কেঁপে উঠে টেবিলে বিছানো সাদা রঙের কাপড়টাকে খামচে ধরল রাজ্য। কিন্তু মাথা বের করল না। ওপাশের ব্যক্তি এবার চটে গেল। দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না? নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বসার স্টাইল? নিজের ইজ্জতের এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকে থাকার কারণে তার সেট করা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে ভূতের মতো বিছিয়ে রয়েছে। রাজ্য কোনো মতে 2 হাতের সহিত চুলগুলো সরিয়ে মাথা একটু তুলে অনুনয়ের সুরে বলে উঠল, একটু কোঅপারেট করুন প্লিজ। সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন। আমি বিল পে করে দেব প্রমিজ। ওপাশের ব্যক্তি মুখের কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘ না চাইতেন বৃষ্টি এসে ধরা দেয় তখন সেই সুখ লুকানোর জায়গার বড্ড অভাব দেখা দেয়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি করে দুম বসে গেল।
রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানাতে গিয়েই শোকড হয়ে গেল। আরে এত সেদিনের সেই ঘুষি মেরে দেওয়া বেত্তমিজ ছেলেটা। নিজের চুল নিজেই খামচে ধরে রাজ্য বিড়বিড় করে বলে ওঠে। এত এত সারপ্রাইজ রাখা হয়েছে আজকে আমার জন্য। হায় মাবুদ, সারপ্রাইজ দেখে কিডনিতে অ্যাট্যাক এসে যাচ্ছে। কোন পাপের শাস্তি এগুলো? নিজের শখের মানুষটি যখন কারো পাশে উপস্থিত থাকে তখন তাকে ছুতে না পারার যে তীব্র নীল কষ্ট হৃদয় শেল হয়ে বিধে, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুঠি করে সামনের দাঁত দিয়ে কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে যুবরাজ। এই মানবীকে সে কখনো এত সুন্দর রূপে দেখেনি। সাজসজ্জাবিহীন সে স্বর্গের পরী। কিন্তু এখন তাকে পরীর রানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে হচ্ছে এখনই এই মেয়েকে শক্ত করে জড়িয়ে হাজার খানেক চুমু দিতে। কিন্তু সেই অধিকার তার নেই। নিজেকে নিজেই হতভাগা ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল। ফুলদানি সমেত নিজের মুখ ঢেকে উঠে দাঁড়ালো রাজ্য। আশেপাশে দৃষ্টি মেলে অতীব কৃষ্ণবর্ণ লোকটিকে খুঁজল। কোথাও তাকে না দেখতে পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে যুবরাজের কোলে মুখ লুকালো রাজ্য। বেচারা যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে। এমন কঠিন পরিস্থিতি তার জীবনে কোনো দিন আসবে সে তা স্বপ্নেও ভাবেনি। নিজেকে হহুত শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল যুবরাজ। কিছু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় দফায় ভো ভো করে কেঁপে উঠল। দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নম্বর দেখে কাপা কাপা হাতে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাগী গর্জন ভেসে এলো। কি ব্যাপার রাজ্য? ছেলেটি সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনও তুলছ না, দেখাও করছো না, এ কি ফাজলামো? নিজের মুখের এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল। বাবা, ছেলে কি উগান্ডা প্রবাসী? এক চড়ে সবগুলো দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে। ছেলেটি ৩২ নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে। ৫ মিনিটের মধ্যে তুমি ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে তোমার গাল লাল করে ফেলব। কথাগুলো বলেই গোজগোজ করতে করতে খট করে ফোনের লাইন কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে ভ্রু কুঁচকে পিছনের দিকে উকি দিল রাজ্য। এরপর জিভ কেটে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল, ধুর গাধি, এটা ৩৪ নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে ৩২ নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়। সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতে পারে না। কি ধবধবে ফর্সা, ফ্রেঞ্চ কাট, খোঁচা খোঁচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার। কি ড্যাশিং! উফ, চোখ জ্বলে গেল। রাজ্যের এমন উদ্ভট ভাবভঙ্গি মোটেও সুবিধার মনে হলো না যুবরাজের। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রায়াফের উপস্থিতি ঘটে। সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতে বলতেই যুবরাজের পাশের মানবীর দিকে নজর যেতেই মুখের ভাষা হারালো রায়াফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে, এই ভূতনিকে? রায়াফের আঙ্গুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা লেপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রায়াফ হো হো করে হেসে উঠল। দুটো ছেলের হঠাৎ এমন উদ্ভট হাসিতে বেকল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনি, বলেই ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যের। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে ১ সেকেন্ডও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। দুই হাত দিয়ে দ্রুত সেই কাজল পরিষ্কার করতে গিয়ে আরও ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল, আমি হেল্প করছি। টেবিলের উপর থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধরে ধীরে ধীরে কাজল মুছার কাছে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকালো। চকচকে ফর্সা ক্লিন শেভ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণি যুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডার্ক ব্রাউন ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য।
যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতেই যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়াইটার এর কথায়। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে উঠে, সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়াইটার ছেলেটির পিঠের ছাল তুলতে ইচ্ছে হচ্ছে। কোনো মতে চটে যাওয়া রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত চেপে ধরে রায়াফকে উদ্দেশ্য করে যুবরাজ বলে উঠে, যেমন চায় অর্ডার দে, আম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে ৩২ নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দৃঢ় মনে হেঁটে চলেছে রাজ্য। সেই দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল, শেরহাম ফাইয়াজ, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৯। সারিকা হোসাইন। এক্সকিউজ মি, আম সরি ফর লেট। চেয়ারে বসে অপেক্ষারত যুবক রিনরিনে মিষ্টি কণ্ঠকে অনুসরণ করে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলল। সামনে দাঁড়ানো অসাধারণ সুন্দরী মানবীকে দেখে মুহূর্তের ব্যবধানে হার্টবিট মিস করল। পুরো মস্তিষ্ক ফাঁকা মনে হলো যুবকের কাছে। বুকে জমানো দলা পাকানো উচ্ছ্বাসগুলো আন্দোলন করে বাইরে বেরিয়ে আসার জন্য ভেতরে খুব পীড়া দিতে লাগল। রাজ্য যুবকের এমন চাহনিতে ভড়কে গিয়ে খুক খুক করে কেসে উঠল। সম্বিত ফিরে পেল যুবক। হাতের ফোন টেবিলে রেখে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে দ্রুত দাঁড়িয়ে পাশে রাখা বিশাল লাল গোলাপের তোড়া এগিয়ে দিল। থ্যাঙ্কস ফর কামিং হেয়ার, আম ভেরি হ্যাপি টু সি ইউ। রাজ্য সংকোচের সহিত ফুলের তোড়া হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে থ্যাঙ্কস জানালো। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি আসলে। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এলো যুবকটি। রাজ্যের পিছনে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে হাতের নির্দেশে অমায়িক হেসে বলল, আপনি রিল্যাক্স হয়ে বসুন। আমি বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না। আর সুন্দরীদের জন্য একটু আধটু অপেক্ষা করলে সেরকম কোনো কষ্ট হয় না। রাজ্য বুঝতে পারল বিদেশি ঝানুমাল, খুবই দক্ষ সকল বিষয়ে। ফ্লার্টিং লেভেল ও প্রশংসার দাবিদার। ছেলেটি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাজ্যের দিকে নিজের পেশিবহুল হাতটি বাড়াল। এনিওয়ে আম শেরহাম ফাইয়াজ, ইউ ক্যান কল মি অনলি শেরহাম। রাজ্য দ্বিধান্বিত হয়ে নিজের হাত মেলে হালকা শেরহামের হাত ছুঁয়ে সাথে সাথেই সরিয়ে নিল। আমার নাম রাজ্য। শেরহাম রাজ্যের পরিচয় পর্বে নাম শুনে আরেকটু বিগলিত হাসল। এরপর টেবিলে রাখা মেনু কার্ডের দিকে নজর বুলাতে বুলাতে হুট করে রাজ্যের দিকে দৃষ্টি মেলে কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, শেরহাম এর মানে জানেন? রাজ্য বোকার মতো মাথা ডানে বামে নাড়িয়ে না বোধক ইঙ্গিত দিল। শেরহাম মেনুকার্ড রাজ্যের দিকে ঘুরিয়ে একটু মস্কারার স্বরে বলে উঠল, শেরহাম মানে হচ্ছে রাজা। আর রাজার কাজ নিশ্চয়ই জানেন মিস রেহনুমা রাবাব রাজ্য। শেরহামের মুখে নিজের পুরো নাম শুনে কিছুটা অবাক হয়ে রাজ্য শেরহামের চোখে চোখ রাখল। মিনিট খানেক অপচয় করার পরেও সেরকম কিছুই উদ্ঘাটন করা গেল না তার চোখের মনি থেকে। রাজ্যের কাছে মনে হলো লোকটির চোখ দুটো গোলকধাঁধা বইকি আর কিছুই নয়। দেখে মনে হয় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিন্তু প্রবেশ করলেই গোলকধাঁধার চক্করে নির্ঘাত মৃত্যু। শেরহাম রাজ্যের মতিগতি বুঝল কি না কে জানে। রাজ্যের পানে নেশাক্ত চোখে তাকিয়ে কণ্ঠে খানিক নম্রতা ঢেলে বলল, চলুন কিছু খেয়ে নেয়া যাক, খালি মুখে কথা বলতে পানসে পানসে ফিল হচ্ছে। শেরহামের হাত থেকে মেনুকার্ড নিয়ে কিছুক্ষণ তাতে চোখ বুলালো রাজ্য। বেছে বেছে নিজের জন্য একটা আইসড আমেরিকানো আর একটা স্যান্ডউইচ অর্ডার করে শেরহামের দিকে এগিয়ে দিল। মুচকি হেসে মেনুকার্ডটি নিয়ে শেরহাম খুবই চিন্তিত হয়ে কিছু একটা খুঁজে চলল। শেরহামের চিন্তিত মুখ রাজ্যের মনে উদ্বিগ্নতা সৃষ্টি করল। আপনাকে অনেক চিন্তিত লাগছে মিস্টার শেরহাম ফাইয়াজ। আপনি কি খুঁজছেন এভাবে মেনুকার্ডে? দেখছি সবচেয়ে তিতকুটে কোন আইটেমটা রয়েছে এদের। তিক্ত স্বাদ দিয়ে কি করবেন আপনি? আপনার মিষ্টতা কতটুকু তা পরিমাপ করব মিস রাজ্য। ওয়াইটার রাজ্যের অর্ডারকৃত খাবার সামনে সার্ভ করতেই এক সিপ কফি মুখে তুলে মাথা নিচু করে আনমনে কিছু ভেবে চলল সে। ওই ঠোঁট ওই চোখ তার অনেক পরিচিত।
কোথাও কোনোভাবে শিহরণ জাগানো ঠোঁটগুলো তাকে ছুঁয়েছে। কিন্তু কোথায় এত আন্তরিকভাবে দেখা হয়েছিল তাদের? রাজ্যের ভাবনার ছেদন হলো শেরহামের আঙুলের তুড়িতে। কি ব্যাপার, সামনের রাজা সাহেবকে পাত্তা না দিয়ে কার ভাবনায় মশগুল হয়েছেন? শেরহামকে যত দেখছে তত অবাক হচ্ছে রাজ্য। যে কোনো মেয়েকে সে এই মিষ্টি কথা বলে নিমিষেই পটিয়ে নিতে পারবে। কিন্তু তার এই রংঢংযুক্ত কথা রাজ্যের মোটেও ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরে বেড়াচ্ছে যুবরাজের মায়াবী মুখখানা। কফি যার হাতে নিয়ে মুখে স্ট্র কিঞ্চিত ঢুকিয়ে শেরহামের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল। চোখের সামনে অদ্ভুত ট্যাটুওয়ালা ছেলেটা কেন বারবার ভেসে উঠে মনে উচাটনের সৃষ্টি করছে? ধারালো চাকুর ধারে যুবরাজের হাত কেটে টুপোটুপ করে রক্ত ঝরে যাচ্ছে রেস্টুরেন্টের ছাইরঙা চকচকে টাইলসে, সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা। সেদিকে যুবরাজের কোনো খেয়াল নেই। চোখের সামনে সে যাকে হাসতে হাসতে কথা বলতে দেখছে তার চোখ দুটো উপরে ফেলে জিভ টেনে ছিঁড়ে জবাই করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। রায়াফ যুবরাজের দিকে তাকিয়ে যুবরাজের দৃষ্টি অনুসরণ করে, যা বুঝার তা বুঝে গেল। কাউকে কিচ্ছুটি টের পেতে না দিয়ে দ্রুত বিল মিটিয়ে টেনে হিচড়ে যুবরাজকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যেতেই নিজের সর্বস্ব দিয়ে রায়াফের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। মুহূর্তেই রায়াফের ঠোঁট কেটে রঞ্জন উষ্ণ তরল পদার্থ বেরিয়ে এলো। রায়াফ নিজের ব্যথাকে গায়ে না মেখে যুবরাজকে জাপটে ধরে গাড়িতে তুলে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করল। যুবরাজ গাড়িতে বসে উন্মাদের মতো আচরণ করছে। রায়াফ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা ভেবেই বারবার নিজের চুল খামচে উদ্ভ্রান্তের মতো গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। আমাকে ওখান থেকে কেন নিয়ে এলি মাদারচু? যুবরাজের বিশ্রী গালাগালেও রায়াফ কোনো টু শব্দ করল না। কিছুক্ষণ পর যুবরাজ নিজেকে স্বাভাবিক করে আহত কণ্ঠে বলে উঠল, আমাকে বারে নামিয়ে দেয়াজ রাতে বাসায় ফিরব না আমি। রায়াফ বাধ্য দাসের ন্যায় যুবরাজকে বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। যুবরাজের দিকে তাকিয়ে বার ম্যানেজার চোখ টিপে বলে উঠল, দেশি নাকি বিদেশি? নিজের পকেট হাতড়ে কার্ড বের করে ম্যানেজার এর দিকে ছুঁড়ে মারল যুবরাজ। এই যুবরাজ শাহিরকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি তার কি পছন্দ। চেহারা দেখেই মানুষ বুঝে গিয়েছে হোয়াট আই ওয়ান্ট। ম্যানেজার কাপা কাপা হাতে কার্ডটি তুলে ভয় সরি স্যার বলতে বলতে জায়গা ত্যাগ করল। মদের উটকো গন্ধ আর মানুষের অশ্লীল বেলেল্লাপনা কাজে রায়াফের দম বন্ধ লাগল। সুগন্ধি টিস্যু দিয়ে নিজের নাক চেপে ধরে কোনোমতে বমির উদ্রেক আয়ত্তে এনে যুবরাজের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাজ শেষ হলে আমাকে কল করিস, এখানে জঘন্য লাগছে আমার। পার্কিং এরিয়াতেই আছি আমি। রায়াফ প্রস্থান করতেই ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটি সুন্দরী মেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে যুবরাজের পাশে এসে দাঁড়াল। মুখে কুটিল হাসি ঝুলিয়ে নেশাক্ত চোখে নিজের বক্ষদেশ যুবরাজের পিঠে ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হাই হ্যান্ডসাম, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড এ নাইট উইথ মি? মেয়েটির বিশ্রী আবদার আর শরীর ছোঁয়ানোর ভঙ্গিমায় পায়ের রক্ত মাথায় উঠে গেল যুবরাজের। মদের গ্লাস ফেলে মেয়েটির কোকড়ানো চুলের মুঠি চেপে ধরতেই মেয়েটি আর্তনাদ করে বলে উঠল, আই লাইক উইল টর্চার। এবার যেন নিজের জ্ঞান পুরোটাই হারিয়ে ফেললে যুবরাজ। মেয়েটির গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলে উঠল, 2 টাকার মেয়ে হয়ে তোর নোংরা শরীর দিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছিস? মেয়েটি যুবরাজের চোখের দিকে তাকিয়ে ভয় শিউরে উঠল। মুহূর্তেই তার নেশা কেটে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। যেই চক্ষুদয় কিছুক্ষণ আগেও নেশা এলোমেলো দৃষ্টি হয়েছিল সেই চোখ এখন আহত চিতার জ্বলন্ত দৃষ্টি মনে হচ্ছে। মেয়েটির কণ্ঠ রোধ হয়ে সমস্ত কথা তালগোল পাকিয়ে গেল। নিজের দুর্বল ছোট ছোট 2 হাত দ্বারা যুবরাজের থাবার মতো হাতটি গলা থেকে সরাতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেয়েটিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সামান্য হাতের বাঁধন আলগা করতে সক্ষম হলো মেয়েটি। নিজের প্রাণ হাতে পেতেই গড়গড় করে বলে উঠল, আমি ভুল করে ফেলেছি স্যার, আম রিয়েলি সরি। আজকের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসব না। মেয়েটির কাকুতি মিনতিতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছুল। নিজের পুরো শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলতেই কোনায় এক কাচের টেবিলের সাথে বাড়ি খেয়ে মেঝেতে ছিটকে লুটিয়ে পড়ল। রায়াফের ঠোঁট ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। টনটনে ব্যথায় মাথা ধরে আছে তার। আশপাশ হেঁটে বার থেকে কয়েক গজ দূরেই একটা ফার্মেসি দেখতে পেল। দৌড়ে সেখানে ঢুকে অ্যান্টিসেপটিক আর ওয়েন্টমেন্ট নিল। নিয়ে ফার্মেসি থেকে বেরুতেই একটি মেয়ের সাথে ধাক্কা খেল। রায়াফ মাথা নিচু করেই মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আম সরি ম্যাডাম, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না দেখে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। মেয়েটি রায়াফের এমন প্রশংসনীয় আচরণে মুগ্ধ হয়ে বিগলিত হয়ে যায়। আরে এত সরি বলার কি আছে?
আমিও তাড়াহুড়োয় আপনাকে দেখতে পাইনি। আর তাছাড়া আমি কিছু মনেও করিনি। মেয়েটির স্পষ্ট সুন্দর আওয়াজে মেয়েটির দিকে চোখ তুলে তাকালো রায়াফ। শ্যাম বর্ণের ছিমছাম হালকা গড়নের মেয়েটির মুখের মিষ্টি হাসি প্রথম ঝলকেই রায়াফের চোখে মুগ্ধতা ছড়ালো। মেয়েটি আরও অনেক কিছুই বলে চলল, রায়াফ সেগুলো কানেও শুনল না। শেষে মেয়েটি বলে উঠল, আরে আপনার ঠোঁট দেখি অনেকটাই কেটে গিয়েছে। এখনই অয়েন্টমেন্ট না লাগালে ইনফেকশন হয়ে যাবে। মুহূর্তেই নিজের বিভৎস চেহারা মনে হতেই লজ্জায় মাথা নুইয়ে ফেলল রায়াফ। আমি আসছি বলেই হন্তদন্ত করে গাড়ির দিকে হাঁটা দিল। মেয়েটিও পিছন পিছন এসে রায়াফকে ধরে ফেলল। চলুন আপনাকে ড্রেসিং করে ক্রিম লাগিয়ে দেই। মেয়েটির এমন বাচ্চা সুলভ আবদারে কেঁপে উঠল রায়াফ। একজন অপরিচিত মানুষকে আপনি ওয়েন্টমেন্ট লাগিয়ে দিবেন? মেয়েটি হেসে বলল, আমি একজন পাবলিক সার্ভিসর, আপনিও যেহেতু একজন পাবলিক তাহলে সার্ভিস দিতে প্রবলেম কোথায়? মেয়েটির বাচ্চা বাচ্চা চেহারা আর মিষ্টি হাসি দুটোই চূড়ান্তভাবে মুগ্ধ করল রায়াফকে। মেয়েটি ক্ষত পরিষ্কার করে কটন বাডের সাহায্যে আলতো হাতে ঠোঁটের উপর অয়েন্টমেন্টের প্রলেপ লাগিয়ে দিল। মেয়েটির কাজ শেষ হতেই হাত ছাড়া দিয়ে বলে উঠল, শেষ। মেয়েটির হাত ছাড়ার শব্দে ধ্যান ভাঙল রায়াফের। সে কোনো ব্যথা বা জ্বলনি কিচ্ছুটি টের পেল না। আর পাবেই বা কিভাবে? সমুদ্রের মতো স্বচ্ছ চোখে ডুব দিলে আর কি দুনিয়াবি কোনো হুঁশ থাকবার কথা? মেয়েটি নিজের হাত বাড়িয়ে বলে উঠল, বাই দা ওয়ে আমি এনি রহমান। মেয়েটির নরম তুলতুলে ছোট হাতে আলতো হাত ছোঁয়ালো রায়াফ। রেদওয়ান রায়াফ। পরিচিত হয়ে ভালো লাগলো, আসছি। পকেট থেকে নিজের ফোন বের করে একটি নম্বর ডায়াল করে দ্রুত পদে প্রস্থান নিল এনি। নিজের বন্ধ অন্ধকার কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাজ্য। কিছুতেই তার অক্ষিপটে ঘুম ধরা দিচ্ছে না। সে আজ সুদর্শন ড্যাশিং একজন টাকাওয়ালা হাঙ্কের সাথে দেখা করেছে। বাকি সব মেয়েদের মতো তার উচিত ডেট করা ছেলেটির চিন্তায় মশগুল থাকা। কিন্তু তার বেলায় হয়েছে অন্য ঘটনা। সে কিছুতেই যুবরাজের চেহারা মন থেকে মুছতে পারছে না। বেহা মন বারবার দ্বিতীয় দফায় তার সান্নিধ্য চাচ্ছে। তাই জন্যই তো শেরহামের সাথে দ্রুত কথা শেষ করে যুবরাজের টেবিলে ফিরে এসেছিল সে। কিন্তু অদ্ভুত বিষয়, গুছানো খাবার ঠিকই পড়েছিল টেবিলে, কিন্তু যুবরাজ ছিল না। চিন্তায় চিন্তায় রাজ্যর মাথা ফেটে যাবার উপক্রম। নিজের মাথা থেকে যুবরাজের চিন্তা ঝেড়ে ফেলতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের লাইটস অন করে দিল। দ্রুত পোশাক পাল্টে একটা জিন্স আর টি শার্ট গায়ে জড়িয়ে একটা রিভলভার আর টর্চ হাতে নিয়ে নিজের বেলকনির পাইপ বেয়ে ঝাঁপিয়ে নেমে গেল। নিজেকে নিজেই বুঝালো, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই কাজে ডুবে থাকাই শ্রেয়। নিজের কলিগ এনিকে ফোন বের করে মেসেজ পাঠালো, চিফ কমান্ডার এর বাড়িতে ভূত দেখতে যাচ্ছি। জেগে থাকলে তোর আমন্ত্রণ রইল ভূতের বাড়িতে। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 10। সারিকা হোসাইন নিবন্ধিত থাকার চিহ্ন। ঘুটঘুটে অন্ধকার নিশুতি রাত। কিছুক্ষণ আগের আলো বিলিয়ে দেয়া চাঁদটাকে কুটকুটে কালো মেঘ পুরো দমে গ্রাস করে ফেলেছে। মেঘের ঘন অন্ধকারে চাঁদটি তার চকচকে রূপালী আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। শহরের ল্যাম্পোস্ট আর সোডিয়াম লাইটগুলো ব্যতীত নিভিতে শুরু করেছে শহরজুড়ে বসবাস করা মানুষের ঘর আলোকিত করার কৃত্রিম ফোকফকে বাতিগুলো। রাস্তায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে আরও অনেক আগেই। অদূরে মাঝে মাঝে নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশ গা ছমছমে অনুভূতি দিচ্ছে। এমন ভয়ঙ্কর গা শিউরে উঠা পরিবেশে হাতে একটা টর্চ আর রিভলভার নিয়ে দৌড়ে চলেছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যুবরাজের ভূত মাথা থেকে নামিয়ে বেনজির আশফির বাড়ির ভূতটাকে কবজা করা। কিন্তু বিপত্তি বাঁধল গুলশান সোসাইটির গেইটের সামনে এসে। সে আগে কখনো কমান্ডারের বাড়িতে আসেনি। আসার প্রয়োজনও হয়নি। বেনজির আশফি তাকে ভূত ধরার দায়িত্বও দেয়নি। নিজ উদ্যোগে এখানে এসেছে সে। অফিস কলিগদের কাছে সে শুনেছিল কমান্ডারের বাসা নম্বর 236 আর বাসার ভেতর থেকে সবসময় বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কিন্তু 236 এর আগে পড়ে কি আছে তা সে জানে না। সোসাইটির লোহার গেটে হেলান দিয়ে কপালে রিভলভার এর নল ঠেকিয়ে কিছুক্ষণ সে নিজে নিজেই চিন্তা করল, যতগুলো 236 নম্বর বাসা আছে সবগুলো ঢু মারব। যেটাতে দেখব বিদেশি কুকুর বাঁধা আছে ওইটাই খারুস কমান্ডার এর বাড়ি। নিজেকে নিজেই শ্রেষ্ঠ বুদ্ধিমানের তকমা দিয়ে খুব দক্ষভাবে গেট টপকে ভেতরে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলাতেই শ্লেষ হাসল রাজ্য। ব্যাটা নাইট গার্ড, এখনই এভাবে ঝিমুচ্ছিস, বাকি রাত কি করবি? তাই তো বলি, ভূত গুলশান সোসাইটিতে কিভাবে ঢুকলো? নিষ্কর্মার দল। সময় ব্যয় না করে দ্রুত পদে হেঁটে খুঁজতে লাগলো 236 নম্বর বাসা।
হঠাৎই একটি বাসার নম্বর প্লেট দেখে খুশিতে ৩২টি দাঁত বেরিয়ে এলো তার। কিন্তু মুহূর্তেই সেই দাঁত ফিনফিনে পাতলা চিকন ঠোঁটের আড়ালে ঢাকা পড়ে গেল। কারণ বাসা নম্বর ২৩৬, তার মধ্যে গেইটে দারোয়ান পাহাড় তো রয়েছে। সর্বকনিষ্ঠ আঙ্গুলি দিয়ে নিজের মাথা চুলকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রাজ্য। যতদূর জানি চিফ কমান্ডার এর বাসার সামনে কোনো দারোয়ান নেই। আর বাসটি নাকি খুবই নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এটা কোনোভাবেই বেনজির আশফির বাসা হতে পারে না। এটা তো অ্যাপার্টমেন্ট কম ফ্যাক্টরি বেশি মনে হচ্ছে। হঠাৎই বাসাটির দারোয়ান ভারী গলায় ডেকে উঠল, কেরা ওইখানে? লোকটির কাছে এত জবাবদিহিতা করার সময় রাজ্যের হাতে নেই। তাই দ্রুত কেটে পড়ে অন্য গলিতে ঢুকে গেল সে। গলিটির চারপাশে চোখ বুলাতেই অপূর্ব এক ভালোলাগায় ছেয়ে গেল তার মন। এই গলিটি অন্য সকল গলির থেকে আলাদা। এখানে একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্টের জোড়াজোড়ি নেই, সেই সাথে প্রশস্ত চকচকে রাস্তা। পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা আর বাড়ির ডিজাইনগুলোও খুব সুন্দর। মনোরম এই গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎই রাজ্যের চোখ যায় ১৫ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের নম্বর প্লেটের দিকে। সেখানে বড় বড় অ্যাক্রাইলিক অ্যাম্বুষ্ট অক্ষরে মিরর শাইন লেজার কাট অ্যাপার্টমেন্ট নম্বর ২৩৬ লেখাটি চকচকে দ্যুতি ছড়াচ্ছে। অ্যাপার্টমেন্টটির সামনে বিশাল এরিয়া জুড়ে বাহারি দেশি বিদেশি ফুলের সুন্দর একটি গার্ডেন শোভা বর্ধন করেছে। না আছে পাহারাদার, না আছে কোনো কোলাহল। বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত চোখ বুলাতেই আর তলার দিকে নজর দিতেই ক্ষীণ আলো চোখে লাগল। সাথে কুকুরের অল্প ঘেউ ঘেউ কানে এলো। রাজ্য নিজের বুকে নিজেই চাপড় মেরে বলল, সাব্বাস, তুমি ঠিক জায়গাতেই এসেছ। এবার তোমার পিণ্ডি আমি চটকিয়ে ছাড়ব বেটা ভূত সাহেব। বিশালাকা অ্যাপার্টমেন্টটির গেট ভেতর থেকে তালা দেয়া। ভেতরে কিভাবে উঠা যায় সেই চিন্তা করতেই সমানে পায়চারি করে আঙ্গুলের নখ কামড়ে ধরল রাজ্য। দ্বিতীয়বার অ্যাপার্টমেন্টে নজর বুলাতেই খোলা ব্যালকনি নজরে এলো। বেকনিতে গ্রিল না থাকায় খুব যেন সুবিধা হলো তার। রিভলভারটি পকেটে ঢুকিয়ে স্টিলের পাইপ বেয়ে ধূপধাপ দুতলার বেলকনিতে উঠে গেল সে। প্রতিটা বেলকনির কোমর সমান রেলিংয়ে পা ফেলে অনায়াসেই ৭ তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে গেল সে। ধুর, অযথা এই রাতের বেলা কেন মরতে এলাম এখানে? আর এনি হারামজাদিটাও এখনো এলো না। কাল অফিসে গিয়ে চূড়ান্ত শিক্ষা দেব শয়তানটাকে। হঠাৎই ৭ তলার ফ্ল্যাট থেকে চিকন স্বরে কেউ বলে উঠল, কে ওখানে? মানুষের গলা শুনতে পেয়েই ভয় হুড়মুড় করে ৮ তলার ওয়ালের ডিজাইনের বাড়তি অংশ ধরে ঝুলে বহু কষ্টে আলো জ্বালিত বেকনিতে উঠতে সক্ষম হল। কিন্তু অসাবধানতাবশত তার হাত ছিলে গেল অনেকখানি। বেকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে রিল্যাক্স করে রুমের ভেতর তল্লাশি চালানোর প্রস্তুতি নিল। বেলকনি সাইডের দরজা সম্পূর্ণ খোলা। এতে যেন বেশ সুবিধাই হলো তার। ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই লাইট বন্ধ হয়ে গেল। যেই লাইট কিছুক্ষণ আগেও আলো ছড়াচ্ছিল সেটা নিমিষেই বন্ধ হওয়াতে রাজ্য ঘাবড়ে গিয়ে রিভলভার বের করে গুলি করার পজিশন নিল। কুকুরটার ঘেউ ঘেউ আওয়াজও আর শোনা যাচ্ছে না। যেহেতু স্যার ম্যাডাম কেউ বাসায় নেই, তাহলে লাইটকে নেভালো। আর হঠাৎই কুকুরটা এত শান্ত কিভাবে হয়ে গেল? মনে মনে হাজারখানেক ভাবনা ভেবে ভয়ে শিউরে উঠল রাজ্য। একা একা এখানে চলে আসা মোটেও উচিত হয়নি। যদি খারাপ কিছু হয় তখন আমার লাশের অস্তিত্ব থাকবে তো? যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকি তখন? যদি চিফ জিজ্ঞেস করে তার বাসায় আমি কি করছিলাম অত রাতে, তখন কি উত্তর দেব? হঠাৎই কারো পায়ের হাঁটার শব্দে ধ্যান ভেঙে চমকে উঠল রাজ্য। তার মানে এখানে কেউ আছে। ভয়ে বুকের ধুকপুকুনি বেড়ে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের রিভলভারটি শব্দের দিকে তাক করতেই আবছা ছায়ার মতো কিছু একটা সরে গেল। সেই ছায়া অনুসরণ করতেই কেউ একজন পেছনে থেকে গলা পেঁচিয়ে হাত মুড়িয়ে ধরে কবজা করে ফেলল রাজ্যকে। মস্তিষ্ক সজাগ হতেই ছিলে যাওয়া জায়গাটার ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল রাজ্য। তবুও পেছনের ব্যক্তির মনে কোনো দর্দের উদ্রেক হল না। রাজ্যকে টেনে হিচড়ে একটি অন্ধকার কক্ষের ভেতর নিয়ে কিছু একটা দিয়ে হাত দুটো বেঁধে ছুঁড়ে মারল শক্ত টাইলসের মেঝেতে। ব্যথায় রাজ্যের বড় বড় পাপড়ি যুক্ত বাঁকানো চোখ দুটি জলে থই থই করে উঠল। নির্জন অন্ধকার কক্ষটি মুহূর্তেই গমগমে গর্জনে উত্তাল হয়ে উঠল। কে তুই? লোকটির ভরাট কণ্ঠের ধমকে কেঁপে উঠল রাজ্য। জবাব দেবার আগেই অন্ধকার কক্ষটি আলোতে পরিপূর্ণ হল। পিচ মুড়ো করে হাত বাঁধার কারণে হাঁটুতে সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে। তার আগেই ঝড়ের গতিতে লোকটি এসে গলা চেপে রাজ্যের ঝুঁকে যাওয়া মুখ উঁচু করে ধরল। রাজ্য চোখ তুলে সামনে দাঁড়ানো হিংস্র যুবককে দেখে অবাক চোখে তাকিয়ে রইল।
মন থেকে ভয় কেটে গেল ঠিকই, কিন্তু হাতের ব্যথায় চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে যুবকটির হাতের থাবায় গিয়ে জমা হল। রাজ্যের কান্নারত মুখশ্রী যুবকের মনে কঠিন পীড়ার সৃষ্টি করল। টাইফুনের উত্তাল ঝাপটা আর বাতাসের বেগ যেমন সবকিছু লণ্ঠন করে দুমড়ে মুচড়ে ফেলে যুবকের হৃদয়ও ঠিক সেভাবে দুমড়ে মুচড়ে বিষিয়ে উঠল। ঝট করে রাজ্যের গলা থেকে হাত সরিয়ে নিজের বুকের সাথে সর্বশক্তি দিয়ে চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল, আম সরি। যুবকের বুকের হৃদযন্ত্রের হাতুড়ি পেটানো শব্দ খুব করে উপলব্ধি করতে পারছে রাজ্য। কেমন অদ্ভুত ছন্দ তুলে ক্রমাগত হার্টবিটিং হয়ে চলেছে। নিজের হাতের ব্যথা ভুলে যুবকের বুকে মাথা রেখে চোখ বুজে ফেলল রাজ্য। হঠাৎই যুবক রাজ্যকে বুক থেকে সরিয়ে অপরাধী চোখে রাজ্যকে দুই হাতের বাহু ধরে দাঁড় করাল। ঝটপট বেঁধে রাখা হাত দুটো বাঁধন মুক্ত করে সরে দাঁড়িয়ে পাশেই সাজিয়ে রাখা হুইস্কি তাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। যুবকের এমন ভয়াবহ কাণ্ডে নিজের দুই কান চেপে ধরে চোখ বন্ধ করে বসে পড়ল রাজ্য। মুহূর্তেই যুবকের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। নিজের কাটা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল যুবক। এই যুবরাজ শাহীর জীবনে প্রথম আজ এই মুহূর্তে কঠিন এক অন্যায় করে ফেলেছে। সে তার নিজের জীবনকেই আঘাত করে বসেছে। কাটা রক্তাক্ত হাত নিয়ে রাজ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আহত নিচু কণ্ঠে বলে উঠল, তোমাকে যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি ব্যথা আমি নিজেকে দিয়েছি। না জেনে তোমাকে ব্যথা দেবার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যুবরাজের এমন মায়াবী বেদনার্ত কণ্ঠে মুখ তুলে যুবরাজের কষ্ট জড়িত মুখশ্রীতে দৃষ্টি দিল রাজ্য। যুবরাজের অসহায় মায়াবী মুখটা রাজ্যের মনের কোথায় যেন সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করল। ঝট করে উঠে দাঁড়িয়ে খপ করে যুবরাজের হাতের কবজি চেপে ধরে উদ্বিগ্নের স্বরে বলে উঠল, আপনার হাতে কাজ ঢুকে আছে। এখনই হসপিটাল চলুন, আমার সাথে না হলে রক্ত বন্ধ করতে ঝামেলা হবে। রাজ্যের এমন উদ্বিগ্নতা দেখে স্মিত হেসে রাজ্যের মাথায় মমতার হাত বুলালো যুবরাজ। লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে ঠোঁট কামড়ে ধরে অনিমেষ রাজ্যের পানে তাকিয়ে রইল। দুনিয়াতে আমার কষ্টে উদ্বিগ্ন হবার মতো আমার মা ছাড়া আর কেউ নেই। সেই তালিকায় আজকে তুমিও যুক্ত হলে। তুমি নিজেও জানো না আমার কষ্টে তোমার এই চিন্তিত মুখশ্রী আমাকে ব্যথা উপশমে কতটা হেল্প করেছে। কথাটি বলেই হন হন করে হেঁটে আলমারি খুলে মেডিকিট বক্স নিয়ে ওয়াশরুমে চলে গেল যুবরাজ। যুবরাজের পিছন পিছন রাজ্য ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করতে দেখতে পেল কোনো এনেস্থেসিয়া ছাড়াই একের পর এক ভাঙা কাচের ছোট ছোট টুকরোগুলো একটা ফোরসেপসের সহায়তায় টেনে টেনে বের করছে যুবরাজ। এই বিষয়টাতে তাকে খুবই প্রফেশনাল মনে হচ্ছে। ভাঙা কাচের টুকরো বের করা শেষ হলেই একটা লিকুইড পভিসেপের বোতল পুরোটাই গোলগোল করে ঢেলে দিল নিজের হাতে। এই দৃশ্য দেখে রাজ্যের পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তেই যুবরাজকে তার কাছে ভয়ঙ্কর ঠেকতে লাগল। রাজ্য শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল যখন দেখতে পেল এক হাত আর মুখের সাহায্যে যুবরাজ নিজের কাটা জায়গাগুলো ঘেঁচ ঘেঁচ করে নিজেই সেলাই করে চলেছে। রাজ্যকে ভয় আর অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে যুবরাজ নিজেই নিজের হাতে সুনিপুণ ব্যান্ডেজ করে রাজ্যের পানে দৃষ্টি দিল। যুবরাজের বাদামি গভীর চোখে দৃষ্টি মিলতেই ঠকঠক করে কেঁপে উঠল রাজ্য। যুবরাজকে তার দিকে এগোতে দেখে তার কমলার কোয়ার ন্যায় ঠোঁট দুটো শৈত প্রবাহের শীতের ন্যায় থরথর করে কাঁপতে লাগল। তোমার হাতে চোট লেগেছে, চলো ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে দেই। যুবরাজের রক্তহীন করা এমন কথায় রাজ্য নিজের দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে মাথা দুলিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার কাছে আর এক পাও এগুলো আমি কিন্তু জ্ঞান হারাবো মিস্টার যুবরাজ। রাজ্যের মুখের এমন হুমকিতে প্রশস্ত হাসল যুবরাজ। আচ্ছা, জ্ঞান হারালে আমি আবার হুঁশ ফেরাবো। মানুষকে অজ্ঞান করে হুঁশ ফেরানোই আমার কাজ। আমি একদম মজা করছি না, আমি সত্যি আমার সেন্স হারাচ্ছি। জড়িয়ে যাওয়া কণ্ঠে কোনোমতে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল রাজ্য। তোত্তারামি করে রাজ্যের দিকে হাত বাড়িয়ে রাজ্যের হাত স্পর্শ করার আগেই যুবরাজের বুকে লুটিয়ে পড়ল রাজ্য। জ্ঞান হারানোর আগে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, হুঁশে ফিরলে আপনাকে আমি দেখে নেব যুবরাজ শাহীর। চলবে।